আমাদের আজকের বাহাসের বিষয় রাষ্ট্র বনাম থিয়েটার। খ্যাপাটে চায় থিয়েটার চর্চার পাশাপাশি আমাদের বিশ্লেষণাত্মক চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটুক। আলাপ সংলাপ তর্ক করে আমরা নতুন কোনো রাস্তার সন্ধান পাই কিনা তার খোঁজ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। দর্শক, আমাদের আজকের বাহাস পর্ব চলবে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত এবং তার পরপরই 7টা থেকে আমরা শুরু করব আমাদের আজকের নাটক হ্যারল্ড পিন্টার রচিত মনোলগ। তাহলে দর্শক, আমরা শুরু করছি আমাদের আজকের বাহাস পর্ব 3। ফর্মাল ভেবেছিলাম, মোটামুটি ইনফর্মালি শুরু হচ্ছে। তো আজকের আয়োজকদেরকে ধন্যবাদ। আর আজকের বাহাস পর্বটা যতটুকু সহজ হবে মনে করেছিলাম, সৈকত দেখে আমি একটু ভরকে গেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকের বিষয় হচ্ছে রাষ্ট্র বনাম থিয়েটার। বিষয়টা একে বলতে গেলে সহজ, আবার খুব জটিল এবং প্রয়োজনীয়, এটা আমার কাছে মনে হয়েছে। তো যখন খ্যাপাটে আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসে এই বিষয়ে কিছু বলার জন্যে, আমি রাজি হই এই কারণে যে বলার জন্যে নয়। যখন ওরা বলল যে এটা বাহাস পর্ব হবে, তাহলে বাহাস পর্বে যেটা থাকে সেটা হচ্ছে বলার এবং শোনার, দেয়ার এবং নেয়ার দুটো ব্যাপারই থাকে। তো সে কারণেই আমি রাজি হয়েছিলাম। আমি এরকম থিয়েটারের উপর আমার খুব বেশি পড়ালেখা আছে, আমি প্রাজ্ঞ, ওইটা নয়, বরং এটার জন্য রাজি হয়েছি যে আমার যেখানে থিয়েটারের বা আপনার রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্র এবং থিয়েটারের যে সম্পর্ক পারস্পরিক, সেটার আমার যে জানার খামতি আছে, সেটা যেন আমি বাহাস পর্বে যারা আসবে, এবং আমি তো যাবই, আর যারা শ্রোতা থাকবেন, দর্শক থাকবেন, তাদের কাছ থেকেও যেন আমি জেনে নিয়ে আমার এই খামতিটা পূরণ করতে পারি। সে কারণেই আসলে আমার রাজি হওয়া। তো এর মধ্যে যেহেতু কিছু বলতে হবে, আমি চেষ্টা করেছি একটা পেপার রেডি করার জন্য। আমাকে একটা জিনিস খুব নাড়া দিয়েছিল আমি যখন পড়ছিলাম। গ্রামশিকে আপনারা সবাই চেনেন, ইতালির দার্শনিক। তো উনার বিরুদ্ধে যখন উনার উনি ছিলেন মুক্তচিন্তক, উনার বিভিন্ন লেখালেখির ব্যাপারে যখন উনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং মামলা যখন চলছিল, তখন রাষ্ট্রপক্ষের উকিল বিচারককেই বলে আবেদন জানিয়েছিল যে এমন শাস্তি দেয়া হোক যেন গ্রামশির মতো মস্তিষ্ককে 20 বছরের জন্য অকার্যকর করে রাখা যায়। এটা আমাকে নাড়িয়েছিল। আসলে কোনো মস্তিষ্ককেই কোনোভাবেই অকার্যকর করে রাখা যায় না, এটা গ্রামশি প্রমাণ করেছেন। উনি এরপর জেলে থেকেই, ওনার জেলখানার যে লেখাগুলো আছে, এখান থেকেই উনি প্রমাণ করে দিয়েছেন। শুধু গ্রামশি না, আরও অনেকেই প্রমাণ করেছেন আসলে কোনো মস্তিষ্ককেই কখনো অকার্যকর করে রাখা যায় না। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। এই যে স্বয়ংসম্পূর্ণ জীবনের কথা বলা হচ্ছে, তার অর্থ ব্যাপক। জনগোষ্ঠী একটি রাষ্ট্রের প্রধানতম উপাদান। সেই জনগোষ্ঠীর রাষ্ট্রের কাছে তাদের মৌলিক 4টি অধিকার দাবি করে: শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বাসস্থান। জীবনকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হলে রাষ্ট্র সর্বাগ্রে এই 4টি অধিকার পূরণের ক্ষেত্রে দ্ব্যর্থহীনভাবে অঙ্গীকারবদ্ধ। যদিও অনুন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগই এই অঙ্গীকার পালনে সফল হতে পারেনি। আরও গভীর অভিনিবেশে তাকালে আমরা যেটা দেখতে পাই, তা হলো কোনো কোনো ক্ষেত্রে এই 4টি মৌলিক অধিকারকে বরং পরিকল্পিতভাবে সুযোগের অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিকারকে সুযোগের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি অবশ্য অন্য একটি বিশদ প্রসঙ্গ, সে প্রসঙ্গে আজ আর না এগোই। আমার আজকের বলার বিষয় রাষ্ট্র বনাম থিয়েটার, তার গণ্ডিতেই বরং থাকি। কেবল 4টি মৌলিক অধিকার নিশ্চিত হলেই অ্যারিস্টটলের স্বয়ংসম্পূর্ণ জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায় না, বরং এই 4 অধিকারের শাখা প্রশাখার বিস্তার ও তার পুষ্টি বিকাশে রাষ্ট্র তার দায়িত্ববান ভূমিকায় অবতীর্ণ হলেই স্বয়ংসম্পূর্ণ জীবনের আভা পাওয়া যায়। সংস্কৃতির সুস্থ চর্চা সেই আভাকে প্রজ্বলিত করে। রাষ্ট্রের পরিপূর্ণ বিকাশ, তার মননের উন্নয়ন এবং তার রাজনৈতিক আচারকে শিক্ষিত করে তোলার ক্ষেত্রে উন্মুক্ত ও অবাধ সাংস্কৃতিক চর্চা এবং তার বিকাশ অপরিহার্য। কিন্তু প্রায় ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চার জন্য রাষ্ট্র একটি অবাধ
ও নিরাপদ ক্ষেত্র তৈরি করে দিতে ব্যর্থ হয়, কিংবা এই ক্ষেত্রটুকু দিতে চায় না। বিশ্ব ইতিহাস অন্তত তাই বলছে। সাহিত্য এবং সংস্কৃতি চর্চার দুটো ন্যায় ও সত্যের সাহিত্য ও সংস্কৃতি চর্চা দুটোই ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ায়। যদি আমরা সাহিত্য এবং সংস্কৃতি চর্চা সততার সাথে চর্চা করতে চাই। রাষ্ট্র যেহেতু একটি রাজনৈতিক যন্ত্র এবং রাষ্ট্র যেহেতু রাজনীতি দ্বারা পরিচালিত হয়, সেহেতু সকল সত্য ও ন্যায়কে সে মেনে নিতে পারে না। সত্য ও ন্যায়ের সেইটুকুনি রাষ্ট্র মেনে নেয় যতটুকু মেনে নিলে পরে তার স্বার্থ নিরাপদ থাকে। যদিও রাষ্ট্রের প্রধানতম অংশ জনগণ, কিন্তু আদতে এখানের জনগণ প্রায় উপেক্ষিত এবং শাসকই তার মূল নিয়ন্ত্রক ও সুবিধাভোগী। তাই সাহিত্য ও সংস্কৃতি দুটোই রাষ্ট্র এবং সমাজ কর্তৃক নিগৃহীত হয়েছে বিভিন্ন সময়ে। রাষ্ট্র তার কুপ্রবৃত্তির চর্চা জিইয়ে রাখার অভিপ্রায়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিরুদ্ধে প্রায় নিপীড়কের ভূমিকায় নেমে এসেছে। একটি নির্দিষ্ট সীমানা নিয়ে যেমন একটি রাষ্ট্র গঠিত হয়, ঠিক তেমনি রাষ্ট্র সব কিছুকেই সীমানায় বন্দি করে নিতে চায়। সে চায় সকলেই তার পদানত থাকুক, তার অধীনে থাকুক এবং তার বেঁধে দেয়া শাসনে থাকুক। তাই যখনই কেউ তার কর্তৃত্বের বিরুদ্ধে চোখ তুলে তাকায়, রাষ্ট্র সহ্য করতে পারে না। চরম গণতান্ত্রিক দেশও এর ব্যতিক্রম নয়। নাটক একটি সংস্কৃতি চর্চারই অংশ, তাই নাটককেও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে তার যাত্রাপথ অতিক্রম করতে হয়েছে। এ যাবৎ আমরা যা শুনে এসেছি এবং জেনে এসেছি, সংস্কৃতি চর্চা যে কোনো রাষ্ট্রের জন্যই কল্যাণকর। প্রশ্ন আসতে পারে, তাহলে রাষ্ট্র কেন এই চর্চার বিরুদ্ধে নিপীড়কের ভূমিকায় নামে? এক কথায় উত্তর, রাষ্ট্র সত্য উচ্চারণের একটা সীমারেখা টেনে দেয়, কিন্তু নাটকের সামনে খোলা থাকে সত্যের অবারিত পথ। এই পথে নাটক তার সত্য উচ্চারণের সাহস ও স্বাধীনতা নিজেই নির্ধারণ করে নেয়। নাটক এখানে কারো নির্ধারিত বা চাপিয়ে দেয়া স্বাধীনতা সীমারেখার পরোয়া করে না। এখানেই রাষ্ট্রের সাথে থিয়েটারের চিরকালের বিরোধ। রাষ্ট্র প্রতিষ্ঠান হিসেবে প্রায় সর্বশক্তিমান, তাই প্রায় সব ক্ষেত্রেই রাষ্ট্র তার শক্তি শুধুমাত্র প্রদর্শন করেই ক্ষান্ত হয় না, বরং তা প্রয়োগ করতে সচেষ্ট হয় এবং প্রায় ক্ষেত্রেই সমর্থ হয়। কারণ রাষ্ট্র তার প্রশাসন, আইন এবং একটি সামাজিক বাতাবরণ তার অনুকূলে তৈরি রাখে। যে কোনো আধুনিক রাষ্ট্র সাংস্কৃতিক কর্মযজ্ঞে যথাসম্ভব মনোযোগ দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আগেই বলেছি, তার স্বাধীনতার সীমারেখা সে আগে থেকে নির্ধারণ করে রাখে এবং এই কর্মযজ্ঞের সাথে জড়িত সংগঠন এবং সংস্থাগুলোকে তার নির্ধারিত সীমাটি অতিক্রম করতে দেয় না। থিয়েটার বরাবর একটা এই ঘেরাটোপ ভেঙে বেরোনোর অবাধ্যতা দেখিয়েছে এবং সে বেরিয়েছে। পরিণতি জেনেই সে ভয়কে জয় করতে এগিয়েছে এবং বলা বাহুল্য, তার কঠিন ফলও তাকে ভোগ করতে হয়েছে। তবুও থিয়েটারকে দমানো যায়নি। থিয়েটার সচেতনভাবেই তার রাজনৈতিক অবস্থানকে জানান দিয়েছে। প্রাচীন গ্রিক নাটকগুলোর দিকে তাকালেও যদি ঈশ্বর এবং নিয়তির নিয়ন্ত্রণ প্রকট হয়ে দেখা দেয়, কিন্তু রাজনীতির প্রত্যক্ষ অবস্থানকে যে অস্বীকার করার জো নেই। উদাহরণ হিসেবে বলা যায়, সফোক্লিসের আন্তিগোনে নাটকটি সেই প্রবল রাজনীতি, তার অভিলাষ এবং টানাপোড়েনের গল্পই বলেছে, যেখানে আন্তিগোনে যখন অধিকার আদায়ী বিক্ষুব্ধ জনতার প্রতিনিধি, অপরদিকে ক্রেয়ন তখন আইনের তরবারি হাতে কঠিন শাসক। আবার যদি এলিজাবেথিয়ান থিয়েটারের দিকে তাকাই, যার মুখপাত্র কিংবদন্তি উইলিয়াম শেক্সপিয়ার, যার নাটকগুলোর এক একটি রাজনীতির তপ্ত বালুকাময় মরুভূমি। তপ্ত বোঝাতে সহজ কথায় মরুভূমি বলছি বটে, কিন্তু শেক্সপিয়ারের প্রতিটি নাটক তার অসাধারণ শিল্পরসে সিক্ত হয়ে কালোত্তীর্ণ হয়ে উঠেছে। প্রাসাদ ষড়যন্ত্রের নিষ্ঠুরতা, লোভ, রক্তপাত এমন করে আর কোনো নাট্যকারের রচনায় বোধ করে উঠে আসেনি। তার নাটকগুলো কিছু কমেডি ব্যতি রেখে প্রবল রাজনৈতিক ঘটনার পরতে পরতে রাজনীতি সাপের মতো পেঁচিয়ে ধরেছে এবং রাজনীতির ক্রূঢ় চরিত্রের দিকে আঙুল তুলেছে। যদি আধুনিক থিয়েটারের দিকে তাকাই, হেনরিক ইবসেন নারীর মর্যাদার পক্ষ নিয়ে রক্ষণশীল সমাজের, ভুলে গেলে চলবে না উইদিন ব্র্যাকেট, আপাত প্রগতিশীল রাষ্ট্রের সমাজে রক্ষণশীলতার দোষে দুষ্ট।
ইবসেন নারীর মর্যাদার পক্ষ নিয়ে রক্ষণশীল সমাজের বিরুদ্ধে তার প্রতিবাদী কলমটিকে বর্ষার ফলার মতোই তীব্র আক্রমণাত্মক করে উঁচিয়ে রাখেন। তাই নোরা নারীর আত্মমর্যাদার মশাল হাতে এখনও প্রেরণাদায়ী। পুরুষতান্ত্রিক সমাজের দরজাটা মুখের উপর এমন দরাম করে কে আর বন্ধ করে দিতে পেরেছে, যেখানে রাষ্ট্রও তার অস্তিত্ব হারানোর ভয়ে কেঁপে ওঠে। বলা বাহুল্য, সমাজ এবং রাষ্ট্র তো নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষায় একে অপরের হাত ধরে চলে এবং পরস্পরের পাশে দাঁড়ায়। তবে বেটল ব্রেস্টের মতো করে রাষ্ট্র ও সমাজের অনিয়ম এবং শোষণের বিরুদ্ধে এমন তেজ এবং যুদ্ধংদেহী ভঙ্গিমায় দাঁড়ানোর উদাহরণ খুব কমজনই দাঁড় করাতে পেরেছেন। একটা কথা বলছি, এখানে যে রাষ্ট্র বনাম থিয়েটারের যেই আলোচনাটা আমি করতে যাইছি বা যে পেপারটা পড়ছি, এখানে আমি কিছু নাটকের যেই প্রতিবাদী চরিত্র ছিল এবং আছে সেই উদাহরণ টানার জন্য কিছু কিছু ইতিহাস থেকে কিছু অংশ আমি নিয়েছি, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে কিছু নাটকের কথাও আমি যেমন বলছি, নাট্যকারের কথাও আমি বলতে চেষ্টা করেছি। বেটল ব্রেস্ট তিনি নিজে একজন কমিউনিস্ট ছিলেন এবং তার রাজনৈতিক দর্শন, তার ভাবনা এবং সর্বোপরি নাটকে তার বক্তব্য তিনি অকপটে, সরাসরি ও চাঁচাছোলা ভাষায় প্রকাশ করেছেন। তাতে কে কী মনে করলো বা কেউ কিছু মনে করলে তার প্রভাব তাঁর জীবনে কতখানি আসতে পারে তাও তিনি গ্রাহ্য করেননি। তার রাজনৈতিক দর্শন ও বিশ্বাসের প্রতি তিনি এতটাই শ্রদ্ধাশীল এবং একরোখা ছিলেন যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পেরেছেন, কেউ যদি শ্রেণী সংগ্রামে বিশ্বাসী না হয় তবে তার পক্ষে আমার নাটক মঞ্চায়ন করতে যাওয়া অপরাধ। তিনি তার রাজনৈতিক দর্শনের প্রতি এমনই একগুঁয়ে যে সে বিশ্বাসের প্রতি আনুগত্যহীন কাউকে তিনি তার নাটকের আশপাশে ঘেঁষতে দিতেও রাজি নন। অথচ তার নাটক কালোত্তীর্ণ হওয়ার দক্ষতা দেখিয়েছে। তার নাটকের কাল্পনিক জগৎ এমন এক অর্থে বাস্তব হয়ে উঠেছে যে অর্থে আমাদের মহাভারত বাস্তব। আর্টরুই যখন তার দানবীয় চেহারা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন তো হিটলার থেকে শুরু করে ইতিহাসের অনেক দানবের মুখচ্ছবি একে একে আমাদের সামনে এসে দাঁড়ায়। কিংবা মাদার্স কারেজ অ্যান্ড হার চিলড্রেন, এর দুঃসাহসী মা অথবা ডাইমাস নামের আত্মবলিদানকারী যুবক কমরেড যারা মুক্তির মন্দিরে অনন্য দ্বীপ হয়ে জ্বলে ওঠে, শাসকের ভিত কাঁপিয়ে দিতে মুক্তকামীদের অকুতূহল হতে প্রেরণা জাগায়। তাই তো রাষ্ট্র খড়গহস্ত হয়ে ব্রেস্টকে তার স্বদেশে নিষিদ্ধের খিল আটকে দিয়ে তার প্রবেশ পথ বন্ধ করে দেয়। তাকে দেশান্তরী হতে হয়। তবুও ব্রেস্ট তার বিশ্বাসে অবিচল। তিনি বলেন, আমাদের বাস্তবতার ধারণা হবে ব্যাপক ও রাজনৈতিক। কোনো নন্দন তত্ত্বের বিধিনিষেধ মানব না এবং প্রচলিত রীতি রেওয়াজ ভেঙে এগিয়ে যেতে হবে। থিয়েটার ঠিক এই জায়গাতেই জয়ী হয়ে ওঠে, রাষ্ট্র যতই নিপীড়কের ভূমিকায় নামুক না কেন। কিছুদিন আগে আমি আরেকটা প্রবন্ধ পড়ছিলাম, এটা লিখেছিল এমিলি স্মিথ। সে সম্ভবত ইউএসেরই এক নাট্যকর্মী। উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে ওনার আর্লি স্টেজে উনি যখন ব্রিটেনে উনি নাটকের সাথে কাটিয়েছিলেন কিছু সময়, সেখানেই পলিটিক্যাল থিয়েটারের সঙ্গে তার পরিচয়। তো সেই পলিটিক্যাল থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে এবং প্রথম অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছিলেন, এটা আপনারাও পড়ে দেখতে পারেন, এটা পাওয়া যায় গুগলে, হাউ পলিটিক্স ক্যান ইনফ্লুয়েন্সেস থিয়েটার। তো ওখানে তিনি যে কথাটা প্রথম ওনার পরিচালকের কাছে শুনেন, যেটা আমাকে খুব আলোড়িত করেছিল, সেটা হচ্ছে নাটকের ক্ষেত্রে ওনার পরিচালক ওনাকে বলছিলেন, এক নাটক স্টেজে আসার আগে যখন ব্রিফ করছিলেন নাটকটা হবে, তখন বলছিলেন যে আমরা এখানে প্রচার করতে আসিনি, বরং দর্শকের চিন্তা ভাবনা জাগানোর জন্য এসেছি। এটা আমি মনে করি আমরা যারা থিয়েটার করি এই কথাটা আমরা বিশ্বাস করি। আমাদের চর্চার ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে এটা আমরা বিশ্বাস করি। আমাদের বাংলায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এসে আমরা বাংলা মৌলিক নাটকের দেখা পাই। তখন মূলত যে নাট্য কোম্পানিগুলো ছিল তারা বাবুদের মনোরঞ্জনের জন্য বাবুদের থিয়েটারই করতেন। এই বাবুরা ছিলেন আবার ব্রিটিশ শাসকদের মোসাহেব। ফলে থিয়েটারের ভাষা কিংবা আঙ্গিক কোনোটাই আমজনতার আটপৌরে জীবন, তার আকুতি, চাহিদা এবং দাবির প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়নি। ঠিক এই সময়টাতেই মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ প্রমুখ সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে এক ভিন্ন ধারার নাট্যজোয়ার তৈরি করতে সচেষ্ট হলেন। বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কেবল সভ্যতা,
রাজা, রক্তকরবী, বিসর্জন, অচলায়তন, মুক্তধারা, রথযাত্রা ইত্যাদি এক একটি নাটক যেন এক একটি আগ্নেয়গিরির ফুলকা হয়ে শাসকদের উঠোনে আছড়ে পড়তে লাগলো। সমাজপতি এবং ধর্মপতিদের আসন যেন কেঁপে উঠল। কাজী নজরুল ইসলাম যেন আরও এক কাটি ওপরে। কি গান, কবিতা, নাটক, তার বিদ্রোহী সৃষ্টি সম্ভার ব্রিটিশ শাসকদের মসনদে সরাসরি আঘাত করে বসল। অতএব অবধারিতভাবেই তাকে কারাবরণ করতে হলো। কিন্তু ততদিনে বিদ্রোহের আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। একটা কথা বলছি, যদিও আমাদের আজকের বিষয় রাষ্ট্র এবং থিয়েটার, এখানে আমি সামগ্রিকভাবে কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি এবং আনারও চেষ্টা করেছি। সেটা হচ্ছে যেহেতু নাটকটা করছি, নাটক তো করতে হয় কোনো একটা স্ক্রিপ্ট নিয়ে, কোনো একটা নাট্যকার সেটা লিখেন। তো সেই নাটক যখন স্ক্রিপ্ট হয়ে আসছে, সেই স্ক্রিপ্টটাও তো একটা সাহিত্য। তো আমরা যখন থিয়েটারের কথা বলছি, তো থিয়েটারের বাইরে কিন্তু সাহিত্যকে আমরা বাদ দিতে পারবো না। সাহিত্য সেটা কবিতা, গান, সবই তো, গান যখন লিখছে সেটা তো লিরিক্স হয়েই আসছে। তো এই সবগুলোরই সাহিত্য মানাচ্ছে এবং আমি এই সবগুলোকে সামগ্রিক অর্থে সাহিত্য হিসেবে বিবেচনা করছি। তো যার ফলে আমি পড়তে পড়তে এখানে নাট্যকারের বাইরেও সাহিত্যের কথাও হয়তো এসে গিয়েছে। বাংলা নাট্য ইতিহাসে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ অসামান্য এক প্রতিবাদী নাটক। ব্রিটিশ শাসকদের চাপিয়ে দেওয়া নীলকরের বিরুদ্ধে এক অসাধারণ বীর আখ্যান। এটি প্রথম বাংলা গণনাটক। অভ্যস্ত শস্য আবাদের পরিবর্তে ইংরেজ প্রভুরা গায়ের জোরে এদেশের গরিব কৃষকদের নীল চাষে বাধ্য করেছে এবং বিদ্রোহী কৃষকদের উপর নির্মম নির্যাতন অব্যাহত রাখে। তারই প্রেক্ষাপটে দীনবন্ধু ছদ্মনামে এই নাটকটি রচনা করেছিলেন। এটি শিক্ষিত মধ্যবিত্ত এবং রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন জোরালো করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়বাদের আগুনকে উস্কে দিয়েছে। এটি দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়। উল্লেখ্য, এটি প্রথম ইংরেজিতে অনুদিত বাংলা নাটক, যা দেশের বাইরেও নীলকরদের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ সঞ্চারিত করে। অবস্থা এমনই দাঁড়ায় যে ইংরেজ সরকার নীল কমিশন গঠন করতে বাধ্য হয় এবং আইন করে নীলকরদের অত্যাচার বন্ধের ব্যবস্থা করা হয়। নীল দর্পণের হাত ধরে বাংলা নাটকে সংক্ষুব্ধতার যে উন্মেষ ঘটেছিল, বিংশ শতাব্দীর মন্বন্তরের নাট্যচিত্রায়ন বিজন ভট্টাচার্যের নবান্ন তারই ধারাবাহিকতার বিস্ফোরণ। আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্র যখন তার আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে জনগণের মাঝে দেশাত্মবোধের ঢেউ আছড়ে ফেলছেন, সেই ঢেউয়ের ছটা যতীন্দ্রনাথ ঠাকুরের মতো অভিজাতের বুকেও অভিঘাত সৃষ্টি করেছে। তিনি পুরো বিক্রম নামে স্বদেশী জাতীয়তাবাদের বিষয়ে নাটক লিখতে উদ্বুদ্ধ হন। শুধু তাই নয়, তাঁরই বিপুল উদ্যোগে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হিন্দু মেলা আয়োজনের মধ্য দিয়ে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করা হয়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিধবা বিবাহ আন্দোলন সমাজ অচলায়তনের দরজায় প্রবল আঘাত দিতে সক্ষম হয়েছিল। এই আন্দোলন সমাজপতিদের দীর্ঘদিনের কুসংস্কার এবং কুপমণ্ডুকতার রাজত্বে এমনই আগুন ধরিয়েছিল যে তাদের সমস্ত ভাবনা চিন্তা টালমাটাল করে দিয়েছিল। সে আন্দোলনের পটভূমিতে উমেশচন্দ্র মিত্র বিধবা বিবাহ নাটকটি রচনা করেন। বাংলার সংগ্রামের যাত্রাপথে তেভাগা এবং কৃষক বিদ্রোহ একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে। তেভাগার দাবিতে পশ্চিমবাংলার কাকদ্বীপে যে কৃষক বিদ্রোহ এবং কৃষক বধূ অহল্যার আত্মবলিদানের নাটকও প্রতিবাদে সামিল হয়েছে তার আপন বিদ্রোহী চরিত্রগুলি। 1948 সালে গণনাট্য সংঘের কলকাতা শাখার নাট্য বিভাগ অহল্যা নৃত্যনাট্যটি প্রযোজিত করে, যার নাট্যকার ছিলেন ননী ভৌমিক। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়, মূলত 20 শতকের গোড়ার দিকে সমাজ দর্পণে শিল্পের দর্পণে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই সমাজ মানসিকতায় একটা পরিবর্তন ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছিল, যা কেবল বুর্জোয়া, পেটি বুর্জোয়া এবং মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তার আগল ভেঙে এই আন্দোলন ক্রমেই নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষদের মাঝেও সঞ্চারিত হচ্ছিল। ফলত সমাজ সচেতনতার এই পরিবর্তনটি সাহিত্যের চিত্রেও প্রভাব বিস্তার করছিল। প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অনিশ্চয়তা, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তেভাগার আন্দোলন, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা নাট্যকারদের উদ্ভ্রান্ত করে তোলে। মন্মথ রায়, শচীন্দ্রনাথ
সেনগুপ্ত, বিধায়ক ভট্টাচার্য, মহেন্দ্রগুপ্ত, বিজন ভট্টাচার্য, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী, পলাশ ধর, সলিল সেন, উৎপল দত্ত প্রমুখের রচনায় এই বিষয়গুলো উঠে আসতে থাকে। তাই বলা যায় বাংলা নাটকের ইতিহাসে 20 শতক এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই শতকের নাটকেই রাষ্ট্রীয় আন্দোলনের পটভূমিতে শুরু হয়েছে নবযুগ এবং নবচেতনার উন্মোচনের ইতিহাস। নির্দ্বিধায় বলা যায় ব্রিটিশ শাসকদের অপশাসন, অত্যাচার ও তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনের শৈল্পিক ফসলই হলো বাংলার থিয়েটার। বাংলা নাটকের আরেক ধূমকেতু হলেন উৎপল দত্ত। তাঁর সন্ন্যাসীর তরবারি, কল্লোল, অঙ্গার, টিনের তলোয়ার, তীর, কৃপাণ, রাইফেলের মতো এমনি আরও বহু নাটকে রাষ্ট্রের অসাম্য, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লাগাতার কথা বলা গেছে। কল্লোল নাটকের জন্য তাকে জেলে যেতে হয়েছে, কিন্তু তাই বলে তিনি তো দমে যাননি। না নাটক লেখা বন্ধ করেছেন, না নাটক প্রদর্শনী বন্ধ রেখেছেন, বরং আরও তেজোদীপ্ত হয়ে থিয়েটারের বিদ্রোহে বেগ যোগ করেছেন। তিনি বিশ্বাস করতেন অরাজনৈতিক নাটকের চেয়ে রাজনৈতিক নাটকের শক্তি অনেক বেশি। আমাদের বাংলায় 52 ভাষা শহীদদের নিয়ে মুনীর চৌধুরী যখন কবর নাটক রচনা করেন এবং তা যখন নাটকের দলগুলো মঞ্চস্থ করতে থাকে, পাকি শাসকরা তো ভয়েই অস্থির। তাদের মনে ভয় ধরেছিল যে কবর থেকে উঠে আসা শহীদ চরিত্রগুলো বুঝি সত্যিই ফিরে এলো। তবে সত্যি সত্যি সেই শহীদেরা অগণন বাঙালি হয়ে ফিরে এসে দেশটাকে স্বাধীন করেছিল। ঠিক একইভাবে মমতাজ উদ্দিন আহমেদের স্বাধীনতা সংগ্রাম নাটকের কথাও বলা যায়। 71 নাটকটি যখন এক উত্তপ্ত পরিস্থিতিতে চট্টগ্রামে মঞ্চস্থ হচ্ছিল, তখনই উপস্থিত দর্শকের মধ্যে এই খবর উঠে যায় যে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই পাকিস্তানি জাহাজ সোয়াত এসে ফিরেছে। নাটক দেখা উদ্দীপ্ত জনতা অস্ত্র খালাস প্রক্রিয়া ঠেকাতে সেখান থেকেই বন্দরের দিকে রওনা হয়েছিল বলে আমরা জানতে পারি। এই ঘটনাগুলো রাষ্ট্রের অনাচারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠার একটি দলিল। কবর লেখার জন্য পাকি বাহিনী এবং এদেশীয় রাজাকার আলবদরদের হাতে মুনীর চৌধুরীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কিন্তু তবুও থিয়েটারের অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদের জায়গা থেকে সরে আসেনি। আমরা যদি আমাদের নাট্য ইতিহাসের পথ ধরে এগিয়ে যাই, আমরা দেখতে পাই নাট্যকার SM সোলাইমান আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা ও মৌলবাদের উত্থান এবং এই উত্থানের পেছনের রাষ্ট্রের প্রকাশ্য আশীর্বাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। তার এই দেশে এই বেশে নাটকটি যারা দেখেছেন তারা জানেন নাটকটি রাষ্ট্র কর্তৃক মুক্তিযুদ্ধের অবমাননা এবং মৌলবাদ তোষণের বিরুদ্ধে আমাদের ক্ষুব্ধতার মুখপাত্র। এছাড়া সৈয়দ শামসুল হকের যুদ্ধ এবং যুদ্ধ, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরালদিনের সারা জীবন, মমতাজ উদ্দিনের সাতঘাটের কানাকড়ি, মামুনুর রশিদের ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিশ, মিলন চৌধুরীর যায় দিন ফাগুনদিন সহ এমনি আরও কত শত নাটক তার প্রতিবাদ নিয়ে মাঠে নেমেছে। গত শতকের 8-9 দশকে এদেশে যখন সামরিক শাসন কায়েম ছিল অথবা যে কোনো সময় স্বৈরাচার থিয়েটার কখনো জনগণের অধিকার আদায়ের জন্য, কখনো বা গণতন্ত্র ফিরে পাওয়ার প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছে। ফলে সবসময় সব দেশে রাষ্ট্র থিয়েটারকে ভয় পেয়েছে। তাই সে থিয়েটারকে উল্টে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার পাপ ঢাকার জন্য সে নিপীড়ক হয়েছে এবং সে হন্তারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নইলে সামান্য এক থিয়েটারওয়ালা নিরীহ সফদর হাশমিকে শুধুমাত্র নাটক লেখার জন্য রাষ্ট্র কেন হত্যা করবে? কারণ সফদর হাশমি লায়লা মজনু কিংবা রোমিও জুলিয়েটের কাহিনী শোনাতে রাস্তায় নামেননি। তিনি রাষ্ট্রের অনাচারের কথা বলতে কণ্ঠ ছেড়েছিলেন, যা রাষ্ট্র সহ্য করতে পারেনি। রাষ্ট্র এমনই ভয় পেয়েছিল যে হাশমির কণ্ঠ রুখে দিতে দিল্লির উন্মুক্ত রাস্তায় প্রকাশ্যে তাকে খুন করতেও দ্বিধা করেনি। আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই রাষ্ট্র পথনাটক কিংবা মুক্ত নাটকের ওপরে তুলনামূলকভাবে একটু বেশি খড়গহস্ত। যদিও প্রসিডিং থিয়েটার কিছুটা ভদ্র বা সংযমী থাকলেও পথনাটক মোটেই তা নয়। এই থিয়েটার হাটে, মাঠে, ফুটপাতে, শিল্পাঞ্চলে, চৌমাথায় এবং কারখানার প্রধান ফটকের সামনে অথবা শহীদ মিনারের পাদদেশে আমজনতার অধিকারের পক্ষে, শ্রমিকের পক্ষে, শোষকের পক্ষে এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভয়ডরহীন আওয়াজ তোলে। জনতাকে তার কাতারে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়। স্বৈরাচার এবং মৌলবাদ যেহেতু শাসক এবং শোষকের দুই হাত, তাই কখনো এই দুই হাত মিলে থিয়েটারের কণ্ঠরোধ করতে প্রয়াসী হয়, আবার কখনো বা রাষ্ট্র সরাসরি নগ্নভাবে তাদের সাথে যুক্ত হয়।
মৌলবাদের আক্রমণে থিয়েটার অনেকবার আক্রান্ত হয়েছে। তার অভিনেতা পরিচালকগণ দুর্বৃত্তদের হাতে প্রহৃত হয়েছেন, আহত হয়েছেন এবং রাষ্ট্র তাতে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দিয়েছে। এমন উদাহরণ ভুরি ভরে রয়েছে। আর বাংলাদেশে তো এই ঘটনা হরে ধরেই ঘটে থাকে। আমি স্বয়ং সেই আক্রান্তদের একজন। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত বেশ কিছু নাটক জনমনে ব্রিটিশ বিরোধিতার পাশাপাশি স্বদেশ প্রেমের তীব্রতা তৈরি করেছিল, যা ব্রিটিশ উপনিবেশকে আতঙ্কিত করে তুলেছিল। তাই থিয়েটারের কণ্ঠরোধ করার জন্য ব্রিটিশ সরকার 1876 সালে অভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেছিল। এই আইনের প্রয়োগ ঘটিয়ে সে সময় উপেন্দ্রনাথ দাশ রচিত সরোজ সরোজিনী এবং সুরেন্দ্র বিনোদিনী নাটকের অভিনয় বন্ধ করে দেওয়া হয়। ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যাওয়ার পরও এদেশীয় শাসক গোষ্ঠী আরও কয়েকশো বছর ধরে এই কালো আইনটি বলবৎ রেখেছিল। আমাদের মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে গ্রুপ থিয়েটার তার সাহসী এবং অবাধ্যতার চরিত্র নিয়ে আবির্ভূত হলেও পাড়া মহল্লা গ্রামে কোনো নাটক করার আগে, কদিন আগেও আমি তার সাক্ষী আছি, নাটক করার আগে তার পাণ্ডুলিপি স্থানীয় প্রশাসন দ্বারা পাশ করিয়ে নিতে হতো। রাষ্ট্রের মননের উৎকর্ষতা, শিক্ষার উন্নয়ন এবং সর্বোপরি তার পরিপূর্ণ বিকাশের জন্য শুদ্ধ সংস্কৃতির চর্চা যে অপরিহার্য, এটা রাষ্ট্র যে বোঝে না এতটুকু অবোধ রাষ্ট্র নয়। সেও সংস্কৃতির বিকাশ, তার শুদ্ধ চর্চা চায়। তার জন্য পৃষ্ঠপোষকতা দেয় নানা কর্ম পরিকল্পনা, অনুষ্ঠান, মেলা, উৎসব প্রভৃতির আয়োজন করে। তাহলে যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে বসেছি তার সারবেত্তাই বাকি। এক্ষেত্রে একটু করে বলি যে আমি কিছু আলোচনা হয়ে থাকে এবং বিভিন্ন আর্টিকেলেও আমি পড়েছি এই কিছু ডিবেট, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্র তার সামাজিক কর্মকাণ্ডগুলোতে ব্যয় না করে বা ইনভেস্ট না করে শিল্পে কেন ইনভেস্ট করতে যাবে। সামাজিক কর্মকাণ্ড বলতে সেটা হসপিটাল বা আদার্স যে সার্ভিসগুলো আছে ওখানে না করে কেন শিল্পেই করতে যাবে, যেটা একটি লস প্রজেক্ট। এটি সম্প্রতি আমাদেরই কোনো এক ইনস্টিটিউশন নিয়েও এই কথাগুলো উঠেছে এবং এটা দীর্ঘদিন ধরে আলোচনাগুলো হয়। আসলে যখন লাভ লোকসানের প্রশ্ন আসে যে এই সামাজিক যে ইয়েগুলো আছে, সার্ভিস যেগুলো আমরা বলি, সেবামূলক যে প্রতিষ্ঠান, সেখানেই বরং ব্যয় করা রাষ্ট্রের বেশি দায়িত্ব বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। কারণ ওখান থেকে যে আউটপুটটা পাওয়া যায়, শিল্প করে আসলে আউটপুটটা কতটুকু আসে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন বিভিন্ন জনেই করে থাকেন। তো আমরা যারা থিয়েটার করি আমাদের মধ্যে একটা হাজারি প্রায় করি আমরা, তা হলো আমরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাই না। সামান্য বার্ষিক সরকারি অনুদান, ভালো সম্মানের বিনিময়ে জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের আমন্ত্রণ, এই পোড়া দেশের চাইতে আর বেশি কী বা আশা করা যায়। অথচ এর চাইতেও কত বেশি আমাদের পাওয়া উচিত। রাষ্ট্রের কাছে যাওয়ার আগে সাধারণের পৃষ্ঠপোষকতার কথা একটু বলি। সেটি কিন্তু আমরা নিয়তই পেয়ে থাকি। এই যে টিকিট কেটে দর্শক শুধু আমাদের থিয়েটার দেখতে আসেন, তার ফলে একটা আয় আমাদের কাছে আসে। তা দিয়ে আমরা মিলনায়তনের ভাড়া মেটাই, কারিগরি কিংবা আরও বিবিধ খরচের যোগান দিই। কখনো এমনও হয় যে কোনো শিল্পপ্রেমী টিকিটের মূল্যের চেয়েও অধিক কিছু অর্থ ভালোবেসে আমাদের হাতে গুঁজে দেন। এটি সবসময় হয় না, খুব রেয়ার। আর যেই মিলনায়তনের ভাড়া বা কারিগরি ব্যয় যে কথাগুলো বলছে, এগুলো আসলে প্রায় আমরা যারা থিয়েটার করি টিকিট বেচে এই অর্থটুকু আমরা জোগাড় করতে পারি না। তো এই ভালোবাসা, এই দান যে আমরা সাধারণ দর্শকের কাছ থেকে যেগুলো পেয়ে থাকি, আমাদেরকে পরবর্তী প্রদর্শনী বা পরবর্তী প্রযোজনাটি মঞ্চে আনার জন্য প্রেরণা যোগায় নিশ্চিতভাবেই। সাধারণের এই পৃষ্ঠপোষকতার পেছনে একটি হৃদয়গ্রাহী প্রযোজনার আকাঙ্ক্ষা ভিন্ন তাদের আর কিছু চাইবার থাকে না। কর্পোরেট বাণিজ্যিক গোষ্ঠীগুলো পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয়, তবে স্বেচ্ছায় নয়। কোনো এক বড় পদের কর্মকর্তাকে ধরে তাদের কাছে পৌঁছতে হয়, খুব বিনয়ের সাথে আর্থিক সহযোগিতার আবেদনটুকু করতে হয় এবং তাদের টেবিলে রাখতে হয়। তারা 7, 5, 14 এমনকি 21 পর্যন্ত ভেবে চিনতে বহু শর্তের ডালি সাজিয়ে তাদের লাভালাভের শতভাগ নিশ্চিত হওয়ার পরেই তারা সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন। সেই অর্থে সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্য থেকেও বিজ্ঞাপন ও বাণিজ্যের বিষয়টাই এখানে মুখ্য। তাই একে ঠিক পৃষ্ঠপোষকতা বলা যায় কি না এ ব্যাপারে আমার দ্বিধা আছে। তবে এটাও ঠিক
এটুকুও যদি তারা না করেন তাতেই বা কার কি বলার আছে। বিপরীতে কর্পোরেট গোষ্ঠীর মতো রাষ্ট্রও ততটা বেনিয়া নয়, তবে পৃষ্ঠপোষকতার পেছনে তার দূরবর্তী একটি উদ্দেশ্য থাকে। প্রথমত, তার দায়িত্ব সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পরিবেশ বজায় রাখা। দ্বিতীয়ত, তা বিকাশের জন্য সর্বতোভাবে সকল ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু রাষ্ট্র যেহেতু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই সে তার রাজনৈতিক অভিপ্সা লাভের জন্য তৎপর থাকে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি সব কিছুকেই রাষ্ট্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পরিমাপ করে, যদিও রাষ্ট্রকে হতে হবে নিরপেক্ষ এবং ধর্ম ও বর্ণভেদে অভিন্ন। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্র তোষামত এবং মোসাহেবদের পছন্দ করে। মেধাহীন অগণন মোসাহেবের দল রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হয় আমরা দেখেছি। এ সংস্কৃতি নতুন কিছু নয়। প্রাচীন গ্রিসে রাজধানী অ্যাথেন্স নগরীতে মদ, ফল, উর্বরতা, নৃত্য ও নাটকের দেবতা ডায়োনিসাসের সম্মানে প্রতি বছর একটি উৎসব আয়োজিত হতো। সেই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নাট্য প্রতিযোগিতা। প্রতি বছর 3 জন নাট্যকার এতে অংশ নিতেন। একজন নাট্যকারের 4টি করে নাটক, 3টি বিয়োগান্তক এবং একটি ব্যঙ্গাত্মক এখানে প্রদর্শিত হতো। পৃথিবী বিখ্যাত বিয়োগান্তক নাটক এবং ট্র্যাজেডিগুলো এই প্রতিযোগিতা থেকেই প্রাপ্ত। ফলে যেটি হয়েছে, প্রতিযোগিতার কথা বলছি, এই প্রতিযোগিতার ফলে যেটি হয়েছে, নাট্যকার এখানে স্বাধীন এবং সৎ থাকতে পারেননি। প্রায় রাষ্ট্রকে না চটিয়ে গা বাঁচোয়া লেখা ভিন্ন নাট্যকার অন্য কিছু প্রসব করতে যাবেন না, এটি নির্দ্বিধায় বলা যায়। সবকালে রাষ্ট্র এটিই চায় এবং আমরা এটিই করি। প্রণোদনা কিংবা পৃষ্ঠপোষকতার আড়ালে রাষ্ট্র এই তোষণটুকু দাবি করে। রাষ্ট্র বিভিন্ন একাডেমি প্রতিষ্ঠান গড়ে তুলেছে সংশ্লিষ্ট বিভাগের প্রচার এবং প্রসারের জন্য তো বটেই, কিন্তু পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পীদের পদানত করে রাখার উদ্দেশ্যও রাষ্ট্র লালন করে। যখন যে সরকার রাষ্ট্রের ক্ষমতায় থাকে সেই সরকার সেই সুযোগটুকু গ্রহণ করে। পদ, পদক, পুরস্কার দিয়ে সরকার শিল্পীদের কবজায় রাখে। কিছু বছর আগে হঠাৎ রব উঠল, সরকার সকল নাট্যশিল্পীদের ভাতা দেবে। প্রতিটি থিয়েটার দলের নাট্যকার এবং নির্দেশককে মাসিক ভাতা দেয়া হবে। শুনতে মোটেও খারাপ লাগে না, কিন্তু তাতে বিক্রি হয়ে যাবার বা সরকারের শিকলে বাধা পড়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। নাট্যকার বা নাট্যশিল্পী বা অভিনেতা বা পরিচালক এদেরকে রাষ্ট্র কর্তৃক একটি মাসোহারা বেতন বা যাই বলি না কেন সম্মানী দেওয়ার কথাটা মাথায় রেখেও এই কথাটা আমি যেই সম্ভাবনা বা আশঙ্কার কথা বলছি এটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা অনেক সময় নাটকে প্রফেশনালিজমের কথা বলে থাকি, কিন্তু প্রফেশনালিজম করতে গিয়ে বা ধরেন প্রফেশনাল হতে গিয়ে একেবারে ধরুন এখন আমরা যারা নাটক করছি তারা কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত, পাশাপাশি আমরা নাটককে করছি যেটি আমাদের পেশা নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেই ভয়টা পাই সেটা হচ্ছে, আমি যদি পরিপূর্ণভাবে নাটককে পেশা হিসেবে নিয়ে নেই এবং এটার উপর নির্ভর করতে হয় যেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সমাজ নিয়ন্ত্রণ করবে, আমরা যে পৃষ্ঠপোষকতার কথা বলছি সেখানে এই পেশাদার হতে গিয়ে ওদের মন রাখার জন্য আমার আদর্শ বা আমার চরিত্র থেকে পতিত হওয়ার একটা আশঙ্কা থেকে যায় বলে আমার বারবার মনে হয়েছে। কিন্তু তাই বলে আমি পরিপূর্ণভাবে একজন শিল্পীকে পেশাদার শিল্পী হওয়ার বিপক্ষে মত দিচ্ছি না। আমি বলছি হতে গিয়ে পতিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কর্পোরেট গোষ্ঠীগুলো থিয়েটার তার উন্নয়ন বা বিকাশের জন্য নিশ্চয়ই সরকারি পৃষ্ঠপোষকতাকে দাবি করবে, কিন্তু সর্বান্তকরণে যদি সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় তাহলে মোটা দাগে থিয়েটারেরই ক্ষতি হবে। কর্পোরেট গোষ্ঠীগুলো পৃষ্ঠপোষকতার নামে নিজেদের বেনিয়াগিরি উদ্ধারের পাশাপাশি পরোক্ষভাবে সরকারের ছায়া প্রতিনিধি হয়ে কাজ করে। একটি রাষ্ট্রে নির্বিঘ্নে বাণিজ্য করার অন্যতম প্রধান শর্ত হলো সরকারের প্রতি অনুগত থাকা। সেই আনুগত্যের দায় নিয়ে তারা থিয়েটারের কোনো অংশে বা কর্মসূচিতে নিজেদের যুক্ত করার আগে সেই কর্মসূচিটি কিংবা নাটকটিতে সরকারের বিরুদ্ধে যায় এমন কিছু নেই এটা নিশ্চিত হতে চায়, বরং সরকার তোষণকেই তারা গুরুত্ব দিতে চায় নিজেদের মুনাফার স্বার্থে। কিংবা যদি উন্নয়ন থিয়েটার বা বিদেশি দাতা সংস্থা পরিচালিত দেশি এনজিও যারা থিয়েটার কর্ম পরিচালনা করে তাদের কর্ম পরিকল্পনা বা কর্মপন্থাই বা কেমন,
এখানেও স্বার্থ এবং এখানেও মুনাফা। সাদা চোখে উন্নয়ন থিয়েটারের নামে উইদিন ব্র্যাকেট, যদিও থিয়েটার নিজেই উন্নয়নের প্রতীক। খেয়াল রাখতে হবে, সমাজের বা দেশের অবকাঠামোগত সংখ্যা বৃদ্ধিকে উন্নয়নের সংজ্ঞায় আনছি না। তো সাদা চোখে উন্নয়ন থিয়েটারের নামে থিয়েটারকে ব্যবহার করে এরা বিদেশি প্রভৃতির প্রেসক্রিপশন বাস্তবায়ন করেন। 4 দশকেরও বেশি সময় ধরে এনজিওগুলো উন্নয়ন থিয়েটারের নামে প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছেছে, তাদের পরিসংখ্যান অনুসারে অনেক কাজ করেছে, কিন্তু তার ফলাফল কী? খেয়াল করলে বোঝা যাবে এইসব বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মূল বিষয়কে এড়িয়ে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার উন্নয়নের মাধ্যমে মূলত রাষ্ট্রের তোষণকেই ত্বরান্বিত করে। উন্নয়ন থিয়েটারের নামে যারা ব্যাপক গলাবাজি করেন তাদেরকে বাল্যবিবাহ, স্যানিটারি ল্যাট্রিন, সাক্ষরতা ইত্যাদি নানা বিষয়ে, অর্থাৎ যেসব বিষয় নিয়ে নাটক করলে গা বাঁচিয়েও চলা যায়, আবার বেশ একটা সামাজিক দায়িত্বও পালন করলাম, এই খুশিতে দাতা প্রভুদেরও বাহবা পাওয়া যায়, ঠিক এইটুকুন দায়িত্বই ওনারা পালন করেন। রাষ্ট্রের স্বৈরাচার অথবা সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিয়ে থাকা মৌলবাদ, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা নিয়ে তাদের মুখে কখনো রা নেই, তাদেরকে আমরা কিছু বলতে শুনি না। ধরি মাছ না ছুঁই পানি, এই মনোভাব কখনোই থিয়েটারের আদর্শ হতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই যে থিয়েটার কোম্পানিগুলো আছে কিংবা ছিল, তারা কতটুকু স্বাধীন? শিল্পের স্বাধীনতা যদি নাই থাকলো, সেই শিল্পেরই বা প্রয়োজন কিসের? গিরিশ ঘোষের কথা আমরা জানি। গিরিশ ঘোষেরা ভালোবেসে থিয়েটারটা করেছেন, সেই ভালোবাসার খাদ নিখাদের ব্যাপারে প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু যদি প্রশ্ন তোলা হয় তারা কতটুকু স্বাধীন ছিলেন, নইলে গুরুমুখদের সামনে গিরিশের মতো এমন প্রতাপশালী নট মেনিমুখে হয়ে থাকেন কেন? সততার অভাব এবং ফলত অন্যায়ের সাথে আপোষ। আপনারা জানেন, আচ্ছা এই প্রসঙ্গে একটু পরে বলবো, আমাদের থিয়েটারকে বাঁচানোর এবং টিকিয়ে রাখার জন্য সমাজ বা রাষ্ট্র যদি কোনো দায়বোধ করে, তাহলে সমাজ বা রাষ্ট্রকে তাদের মতো করেই সেটি ভাবতে হবে। কিন্তু থিয়েটার বা তার শিল্পীদের কোনোভাবেই মেরুদণ্ড হারিয়ে ফেলার ফাঁদে পড়া চলবে না। তাহলে থিয়েটার একদিন হারিয়ে যাবে। মেরুদণ্ডহীন শিল্পী বা থিয়েটার কোনোটাই শেষ পর্যন্ত বেশি দিন বেঁচে থাকে না। রাষ্ট্রের কাছে নিশ্চয়ই থিয়েটার অনুগত থাকবে, কিন্তু তা কখনোই কোনো একটি সরকারের কাছে নয়। রাষ্ট্র কিংবা সমাজ অথবা প্রশাসনের নিপীড়নের বিরুদ্ধে থিয়েটারকে কীভাবে জিয়ে রাখতে হয়, ব্রাজিলিয়ান নাট্যকার বা নির্দেশক আগস্তো বোয়াল তা করে দেখিয়েছেন। তিনি নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তার থিয়েটার নিমে অবিরাম বলে গেছেন। বলতে গিয়ে তাকে শুধু নিজের দেশ হতে বিতাড়িত হতে হয়েছে তা নয়, এক দেশ থেকে আরেক দেশে নোঙর ফেলতে হয়েছে। মূলত সব শাসকই, যে কোনো দেশের শাসকের নিপীড়ক এবং স্বৈরতন্ত্রী, তারা জনগণের টুটি ধরতে বদ্ধপরিকর। কিন্তু বোয়াল থেমে যাননি। তাই কখনো ব্রাজিল, কখনো আর্জেন্টিনা, কখনো আমেরিকা, কখনো বা পর্তুগালে তিনি থিয়েটারের ভাষাকে নির্যাতিতের ভাষা করে তুলতে সচেষ্ট ছিলেন। ঠিক একইভাবে আমাদের উপমহাদেশে সফদর হাশমিও থিয়েটারের ভাষাকে নির্যাতিতের ভাষা করে তুলেছিলেন। শ্রমঘন এলাকাগুলোতে তিনি তার থিয়েটার ক্ষেত্র হিসেবে বেছে নিয়ে তার প্রতিবাদী থিয়েটার জারি রেখেছিলেন। সত্য হলো আগুন। হাশমি সেই আগুনটায় জ্বালিয়ে দিয়েছিলেন এবং সেই আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে তা শাসকের মসনদ পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছিল এবং তাকে নিভিয়ে দিতে সরকার হাশমির কণ্ঠ চিরদিনের জন্য নিভিয়ে দিতে বাধ্য হয়েছিল, যেটা আগে বলেছি। এখানেই থিয়েটারের শক্তি। থিয়েটার সত্যের এই আগুনটা জ্বালিয়ে দেওয়ার এবং তা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের দেশে থিয়েটারের চরিত্রটাই বিদ্রোহের। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা, সাঁওতাল বিদ্রোহ, দেশভাগ দাঙ্গা, নকশাল আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, তৎপরবর্তী সামরিক শাসন, থিয়েটার বিরোধী আন্দোলন, এই সব কিছুই থিয়েটার অবলোকন করেছে। তার প্রতিটি পর্বে থিয়েটার অংশ নিয়েছে। সমাজ এবং রাজনীতির পালা বদলে সেও অংশীদার। থিয়েটার এক অমিত শক্তি ধারণ করে। সমাজের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সে সরব। কেউ কেউ থিয়েটারকে শুধু সন্ধ্যার বিনোদন হিসেবেই দেখতে চায়, কারণ তারা জানে থিয়েটার বুকে আগ্নেয়গিরির আগুন ধারণ করে, যা প্রয়োজনে জ্বলে উঠে যে কোনো অন্যায়ের ভেদ নাড়িয়ে দিতে পারে। তাই নিজেদের অপকর্মকে জিয়ে রাখতে তারা থিয়েটারের প্রতিবাদী চরিত্রটাকে দাবিয়ে রাখতে চায়। তারা ভুলে যায় থিয়েটার তার অন্তর্গত উপলব্ধিতে সচেতনভাবেই বিদ্রোহকে লালন করে। তাই যতই প্রলোভন, ভয় তাকে ঘিরে থাকুক না কেন,
থিয়েটারের কেউ কেউ যতই প্রলুব্ধ হয়ে পড়ুক না কেন, শেষ পর্যন্ত সে ন্যায়ের আগুনটা জ্বালাবেই। থিয়েটার যেই সত্য ন্যায়ের মশালটা নিয়ে ক্লান্তিহীন দীর্ঘপথ পাড়ি দিয়েছে, কত বাধা বিপত্তিতেও এই ক্লান্তিহীনতা থিয়েটারকে ইতিহাসের পাতায় অজেয় করে তুলেছে। উৎপল দত্ত বলেছেন, যে নাটকের রাজনীতি ভুল তার সব ভুল। থিয়েটারকে তাই সঠিক রাজনীতিতেই থাকতে হবে। থিয়েটারের জয় হোক। যে কথাটা বলতে চেয়েছিলাম বলছিলাম পরে বলবো। এবার আমরা একটু ইনফরমালে চলে যাই। গিরিশ ঘোষের কথা বলছিলাম। তো উনি যখন থিয়েটারে আসেন তখন উনি একটা চাকরি করতেন। তো উনি অনেকবার বলেছেন যে দু নৌকায় পা দিয়ে চলতে আর ভালো লাগে না, অর্থাৎ থিয়েটার করতে হচ্ছে, আবার চাকরি করতে হচ্ছে। তো এক পর্যায়ে উনি চাকরিটা ছেড়ে দিয়ে পুরোপুরি থিয়েটারে চলে আসেন। তো থিয়েটারটাকেই উনি পেশা হিসেবে নিয়েছেন। পেশা হিসেবে নেওয়াটা খুবই ভালো, কিন্তু যে আশঙ্কাটা আসলে করেছি আমি ব্যক্তিগতভাবে, বিভিন্ন জনের এই জীবন বোধ দেখে, তাদের জীবন ধারণ এবং জীবন যাপন দেখে, যেমন গিরিশ ঘোষের ক্ষেত্রে যেটা হয়েছে, যে গুরুমুখের কথা বললাম, গুরুমুখ ছিল খুবই অল্প বয়সী একজন লম্পট অবাঙালি, যাকে থিয়েটারে নিয়ে এসেছিলেন গিরিশ ঘোষ। ওনার কাছে অঢেল টাকা আছে, সেই টাকা থিয়েটারে লোক নিয়ে করা যাবে এই স্বপ্নে। তো শেষ পর্যন্ত কি হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম, বিনোদিনীর মতো একজন ডেডিকেটেড একজন থিয়েটার কর্মীকে, যেটা স্টার থিয়েটার হয়েছিল, এটা বিনোদিনী থিয়েটারের নামে হওয়ার কথা ছিল। তো সেই থিয়েটারটা যখন হয় তখন বিনোদিনী নিজে মাথা করে মাটি বয়ে, এটা যখন তোলা হচ্ছিল, নিজে মাথা করে মাটি বয়ে সেই দালানে উনি ফেলেছিলেন, মানে অ্যাক্টিভলি কাজ করেছিলেন। পরবর্তীতে সমাজের চাপে এই বিনোদী, কারণ পেশাগতভাবে বিনোদিনী ছিলেন একজন দেহ প্রসারিণী, তো যার ফলে সমাজে তো এদেরকে নেওয়া হতো না, আবার অভিনয়ে এই ওনাদেরকেই আসতে হতো, ভদ্রঘরের নারীরা আসতো না অভিনয়। তো যার ফলে বিনোদিনীকে আনতেও হয়েছে, আবার বিনোদিনীদের সঙ্গে আমাদের কপটতাও করতে হয়েছে। বিনোদিনী যেই থিয়েটারটা বিনোদিনীর থিয়েটার হওয়ার কথা ছিল, এবং সেটা বিনোদিনীকে বলাও হয়েছিল যে উনার নামে থিয়েটারটা হবে, কিন্তু এটা পরে নাম হয়েছে স্টার থিয়েটার। এবং গিরিশ ঘোষ বিনোদিনীর কাছে এই অজুহাত তুলেছিলেন, দেখো তুমি তো স্টার থিয়েটার মানে তোমার নামে, কিন্তু বিনোদিনীর নামে হয়নি। তো এইটাও আসলে এক ধরনের কম্প্রোমাইজ সমাজের কাছে। তো এখন যেটা হয়েছে যে গুরুমুখদের কথা রাখতে গিয়ে, সমাজের কথা রাখতে, গুরুমুখদের ইনভেস্টমেন্টটা রাখতে, বা গুরুমুখদের মতো আরও যারা আমরা যে পৃষ্ঠপোষকতার কথা বলছি সমাজের, এইদের কথা রাখতে গিয়ে আমাদেরকে আসলে অনেক ধরনের আপোষকামী হতে হয়, এবং এই আপোষে নিমজ্জিত হতে, আমি আরও যদি পরিষ্কার করে বলি যে পতিত হতে হয়। ধরেন এই যে আমরা পরিপূর্ণভাবে যদি পেশাদার হয়ে যাই, এটি ভালো যে দিকটি আছে তার পাশাপাশি এই মন্দের দিকটিও আছে। ধরেন এটা আপনারা আরও ভালো বুঝবেন বা ভালো বলতে পারবেন যে পেশাগত যদি পুরোপুরি পেশাদারি হয়ে যায়, এটার হ্যাঁ অবশ্যই 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 পজিটিভ দিক আছে। থিয়েটারে বা সংস্কৃতির ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে আমাদের মনোযোগটা, আমাদের সময়টা দিতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমাজের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি না। এই জায়গায় আমাদের একটা বাধ্যবাধকতা বা একটা বাধা থেকে যায়। তো এরপর যা হোক, যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আমরা একটু এবার আলোচনা করব, যদি কারো কোনো কথা থাকে আমরা অবশ্যই আমাদের মধ্যে আমরা সেটা সেরে নেব। সবাইকে ধন্যবাদ। বনাম থিয়েটার, এটা যে ইতিহাসটা আমরা অনেক ইতিহাস দেখলাম, তো এটাতে এমন কোনো উদাহরণ কি আছে যে রাষ্ট্রর থিয়েটারের ফেভারে ছিল, বা এরকম কোনো উদাহরণ কি আছে, বা এটার কোনো সুপারিশ কি করা যেতে পারে, যেটা আমরা আশা করি, এরকম কোনো সুপারিশ কি আমরা শুনতে পারি কিনা? রাষ্ট্র আসলে এইভাবে ঠিক বলা যাবে না, মানে রাষ্ট্র যে এটা একটা অংশ ছিল আজকে। রাষ্ট্র যেটা করেছে, ধরুন থিয়েটারের পক্ষে থাকা বা শিল্পের পক্ষে থাকা, তো রাষ্ট্র এটা সবসময় বিভিন্নভাবে আমরা দেখেছি রাষ্ট্র এটা দেখাতে চেয়েছে। তো আমি যেটা বলতে চেয়েছি, বা এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ, যে রাষ্ট্র এটা বলতে চেয়েছে, দেখাতে চেয়েছে, কিন্তু একটা সীমানার গণ্ডি রেখে, মানে কেউ অবাধ্য হয়ে যাবে
এটা রাষ্ট্র কখনোই চায়নি। তারপরও আমরা শিল্পের চর্চা করতে গিয়ে সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। সেটা যদি আমরা আমাদের শুধুমাত্র এখানে আমি অনেক ইতিহাসই বলেছি, আমি যদি শুধু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গত 50 বছরের কথা বলি, তাও যদি দেখি, আমরা আমাদের থিয়েটারের ভাষায় এবং শিল্পের ভাষায় বা আমাদের কার্যক্রমে কিন্তু আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের অবাধ্যতার গণ্ডি আমরা পেরিয়েছি। এখন তাই বলে রাষ্ট্র তার পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেবে সেটাও আমরা দাবি করি না বা সেটাও আমরা মনে করতে চাই না। রাষ্ট্র কিন্তু করেছে বিভিন্ন সময়। এই যে আমি আমার লেখায় আমি বলেছি যে আমরা বিভিন্ন সময়ে অনুদান পেয়েছি, হ্যাঁ, তো এটাও তো পৃষ্ঠপোষকতা। সেটা দিয়ে অন্তত একটা প্রোডাকশন হলেও নেমেছে, একটা শো হলেও করতে পেরেছি, বা অনেক দুস্থ শিল্পীও বিভিন্ন সময় রাষ্ট্রের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেয়েছে। তো সেক্ষেত্রে রাষ্ট্র যে থিয়েটার বা শিল্পের পক্ষে নেই এই কথা বলা যাবে না। তবে রাষ্ট্র কিছু অলিখিত শর্ত আরোপ করে দেয়। এখন রাষ্ট্রের কাছে আমরা দাবি করতেই পারি যে আমাদেরকে কোনো শর্ত দেওয়া যাবে না, আমাদের যা অনুদান বা রাষ্ট্র যা পৃষ্ঠপোষকতা দেবে সেটা দায়িত্বহীনভাবে এবং শর্তহীনভাবে দিতে হবে। এই দাবিটুকু তো আমরা করতে পারি। রাষ্ট্র মেনে না, আমরা করেছি, আমরা তো বলেছি, আমরা তো কখনোই বলিনি যখন অনুদানের জন্য আমরা বলছি বা আমরা যখন বলছি যে কোনো দাবির পক্ষে, আমরা তো এই কথা বলি না যে হ্যাঁ এই দাবিটুকু আমরা দিলাম, আপনার কিছু কিছু শর্ত দিন, এগুলো মেনে আমরা করব, তা কিন্তু বলি না। আমাদের প্রত্যেকটা দাবি কিন্তু শর্তহীন থাকে। এখন রাষ্ট্র আসলে মেনে নিচ্ছে কিনা সেটা রাষ্ট্রের ব্যাপার। আপনি আপনার লেকচারে একটা জায়গায় বলেছেন, মানে প্রথম যে থিয়েটার চর্চা শুরু হয়েছে প্রাচীন গ্রিকে, সেটা রাষ্ট্রীয় রাষ্ট্রের রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। তো আমরা যারা থিয়েটার করছি বা থিয়েটারের সাথে আছি, সেই থিয়েটার তো আসলে রাষ্ট্রের সাথে একটা কোনো না কোনোভাবে একটা কানেক্টিভিটির সাথে থাকে। যেহেতু আমরা রাষ্ট্র চাই হচ্ছে বিরোধ রাখতে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোটাই চেষ্টা করেছে হচ্ছে একটা বিরোধপূর্ণ একটা আচরণের মধ্য দিয়ে তাদের একটা থাকুক, তারা সব কিছুর মধ্যে থাকুক। ঔপনিবেশিক ভাবনা চিন্তা বা আমাদের যে আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যখন আমাদের এই অঞ্চলে আসে, তখন আমরা দেখলাম আমরা যারা গ্রাম অঞ্চলে যারা পালা করছে, কালিকাজ বা আমাদের যে প্রাচীন যে ঐতিহ্যবাহী বাংলা নাটকের যে আঙ্গিকগুলো আছে, এরা নিজেদেরকে থিয়েটার কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে না। থিয়েটার কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে কারা? শহর কেন্দ্রিক মধ্যবিত্ত বা মফস্বলের যারা মধ্যবিত্ত শ্রেণী আছে বা নগর কেন্দ্রিক যে মানুষজন আছে, তারা নিজেদেরকে শিল্প চর্চার একটা বিশেষ পর্যায় হিসেবে তারা বসে থিয়েটার চর্চা করছে। কিন্তু আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে বলতে পারি, যে পালা করছে, যে গ্রামের মানুষটা আছে, সে যতটা ভাবে স্বাধীন হতে পেরেছে, আবার নগর কেন্দ্রিক থিয়েটার কর্মী আপনারা অনেক কিছুই বললেন যেগুলো হচ্ছে আপনারা স্বাধীন না। তার মানে রাষ্ট্রেরই একটা সমস্যা আছে। মানে থিয়েটার কর্মী বা থিয়েটার শব্দটা, থিয়েটার ভাবনা, এটা তো পাশ্চাত্য ধ্যান ধারণা। আমার অঞ্চলে থিয়েটারটা কই, বা আমার অঞ্চলে পালা ছিল, গাজির গান ছিল, তো আমরা কি ওটার আদলে হয়েছি, না পাশ্চাত্যের চিন্তায় আন্দোলিত হয়ে আমরা ওই থিয়েটার চর্চাটা করে যাচ্ছি? আবার আমরাই আমাদের পূর্বপুরুষের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপর আঙ্গুল তুলছি, ব্যাপারটা এরকম হয়ে গেল না? তো সেই ক্ষেত্রে থিয়েটারটা আসলে সার্বজনীন হয়েছে কিনা? ধন্যবাদ। মানে আপনি শুধু থিয়েটারের কথা বলছেন? সামষ্টিকভাবে থিয়েটারের আঙ্গিক। আচ্ছা, এখানে যেই সাবজেক্টটা এসছে রাষ্ট্র বনাম থিয়েটার, এটা একটা নির্দিষ্ট একটা বিষয় করে দিয়েছে বলে এই শব্দটা উচ্চারিত হচ্ছে। কিন্তু আমি যখন আমার লেখাটা শুরু করেছি, আমি যখন পড়তে শুরু করেছি, আমি তখন এই কথাটা বলেছি যে যেহেতু থিয়েটার একটা সামগ্রিক শিল্প, তাই আমি শুধুমাত্র থিয়েটারের কথা বলছি না, আমি থিয়েটারের পাশাপাশি অন্যান্য সমস্ত শিল্পের কথাই বলছি, সমস্ত শিল্পের স্বাধীনতার কথাই বলছি। সেটা কারণ আমি যখন নাটক করতে যাচ্ছি, আপনি আমাদের যে থিয়েটার বা নাটক যাই বলি না কেন, এটা একটা তো সমন্বিত শিল্প। এখানে শিল্পের সমস্ত শাখাই আমাদের সঙ্গে ইনভলভড। সেটা ধরুন যে আমি যখন প্রথমেই যদি আমি একটা নাটক করতে যাই, আমার যে স্ক্রিপ্টটা দরকার হয়, সেই স্ক্রিপ্টটাও তো একটা সাহিত্য। তো আমি সাহিত্যকে তো আমি এড়িয়ে যেতে পারছি না। বা আমি যখন আমার সেটটা বানাচ্ছি, সেটাও তো শিল্প, আমার একটা আর্টিস্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তো ধরেন আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চাইছি, তখন আমার সঙ্গীত আয়োজনের দরকার হচ্ছে। তো মূলত শিল্পটা আসলে সমন্বিত শিল্প। আর থিয়েটারের কথা যেটা বলছেন, থিয়েটার হয়তো এই শব্দটা আমরা পাশ্চাত্য থেকে ধার করে নিয়েছি, আপনি বলতে চাইছেন, হতে পারে। বাট এই থিয়েটারটা তো আসলে সামগ্রিকভাবে নাটকই, সেই পালাগান বলেন, যাত্রা বলেন, যাই বলেন না কেন, এটা কিন্তু মূলত সেটাই। এটাকে ধরেন বিভিন্ন ভাগ হয়েছে,
সেটা পালাগান যাত্রা হয়েছে, আমাদের এখানে প্রসেনিয়াম থিয়েটার হয়েছে, আবার আমরা স্ট্রিট থিয়েটার করেছি। কিন্তু মূলত আমরা আসলে সমন্বিত শিল্পটাই করতে চাইছি। যেটা হ্যাঁ, একটা জায়গায় আপনি ধরতে পারেন, যেটা আপনি বলেননি, যে আমরা আসলে যারা থিয়েটার করছি প্রসিনিয়ামে, এবং প্রসিনিয়ামে অনেক বড় বড় কথা বলছি, দায়বদ্ধতার কথা বলছি, এইটাতেও আসলে একটা ফাঁকি আছে। ফাঁকিটা এখানে যে আমরা করার সময় একটা নির্দিষ্ট অংশকে কিন্তু টার্গেট করেই করি, এবং যারা আমাদের কথা শুনতে আসে তারাও কতটুকু এটা আত্মস্থ করেন সেই বিষয়ে আমরা সন্দেহটা আছে জেনেই কিন্তু থিয়েটারটা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে থিয়েটারটা যদি আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই, শিল্পকে যদি পৌঁছাতে চাই, আসলে থিয়েটারকে জনগণের কাছে যেতে হবে। সেক্ষেত্রে পথনাটক অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় এবং অনেক সহজে পথনাটকের মাধ্যমে কথাগুলো পৌঁছে দেওয়া যায়। প্রথমত সুমনকে ধন্যবাদ এটা খুব জরুরি বিষয় নিয়ে আলাপ করার জন্য। তবে সেইটাকে ধরতে গিয়ে অনেক বড় করে অনেক ব্যাপকভাবে ধরেছে। আমি একটু চেষ্টা করব যে এটার কাছাকাছি গিয়ে একটু বসতে, সুমনকে ধন্যবাদ জানিয়ে সুমনের সাথে একাত্মতা পোষণ করে একটু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে রাষ্ট্র বনাম থিয়েটার। তাহলে হচ্ছে আমাকে সংজ্ঞাগুলি জানতে হবে, রাষ্ট্র কি আর থিয়েটারটা কি। তো রাষ্ট্র কিন্তু যত কিছুই বলি, দুটা রাষ্ট্র আছে, একটা শোষকের একটা শোষিতের। তা আমাদের যদি আমরা বলি যে আমাদের জন্মের পর থেকে আমরা যেই রাষ্ট্রে বসে থিয়েটার করতে গেছি সেটা সবসময় শোষকের আজ পর্যন্ত, শুরু থেকে আজ পর্যন্ত। তো সুতরাং সেক্ষেত্রে আমার করণীয় কি, আরেকটা হচ্ছে শোষিতের যখন রাষ্ট্র হয় তখন থিয়েটার কোন পর্যায়ে থাকে, এই বিষয়টা বোধহয় আমাদের ভাবনার একটা বিষয় থাকা বোধহয় দরকার বলে আমি মনে করছি। রাষ্ট্র কখনো কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করে এরকম কোনো কিছুকেই আমাদেরকে সাপোর্ট করে না। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি, অন্তত আমার মনে হচ্ছে যে গত 20 বছর বা 30 বছর ধরে বা তারও বেশি হবে, আমরা একটা জিনিস পাই যে চট্টগ্রামের বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত হলগুলি রয়েছে বা যে সমস্ত জায়গায় আমরা থিয়েটার করতে যাই, সেই সমস্ত থিয়েটার হলগুলোকে দেখা যায় যে নাট্যকর্মীরা একটা বিশেষ সুবিধা পায়, অন্যান্যরা পায় না। যেখানে আমি 3000 টাকা দিয়ে হল পাচ্ছি, সেখানে বাইরের থেকে কোনো একটা দল আসছে, তাকে 10,000 টাকা দিতে হয়। তাহলে আমরা কি রাষ্ট্রের পক্ষ হয়ে এতদিন ধরে কথা বলছিলাম স্বাধীনতার পর থেকে? না হলে রাষ্ট্র আমাদেরকে তোষণ করছে কেন, আমাদেরকে পোষণ করছে কেন? এক, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা আমাদের কোনোদিন করবে না যদি আমরা আমাদের থিয়েটারের কথাটা সঠিকভাবে বলতে চাই। এখন আমরা বলি যে থিয়েটার ঘটনা হচ্ছে, আপনি অনেকের কথা বলেছেন, সাপোজ গিরিশ ঘোষ, এরা থিয়েটারকে ভালোবেসেছেন, কোনো সন্দেহ নাই, এবং তার ভূমিকায় আপনি অভিনয় করেছিলেন। হ্যাঁ, এটাও একটু সবাইকে বলে দিই, উনি কিন্তু গিরিশ ঘোষ ছিলেন। তো ঘটনা হচ্ছে, কেউ যদি ভালোবাসার ক্ষেত্রে শুধু তার ভালো লাগবে সেই জন্য থিয়েটার করতে আসা, আর একটা হচ্ছে কমিটমেন্ট থেকে থিয়েটার করতে আসা। আবার এই কমিটমেন্টের জায়গাও দুইটা, একটা হচ্ছে অ্যাবসলিউটলি পার্টিজান থিয়েটার করা, আর একটা হচ্ছে তার কমিটমেন্ট থাকা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তার নিজস্ব ভাবনায়। যেমন ধরেন, আমরা সবাই জানি আসলে এই সাবকন্টিনেন্টে বা এই ভারতবর্ষে যেভাবে থিয়েটারটা তৈরি হয়েছে, তার একটা মুখ্য ভূমিকা ছিল গণনাট্য সংঘের। সেই গণনাট্য সংঘের আমরা অনেক লোককে পাই, কিন্তু অন্তত একজনকে আমি স্পষ্ট করে বলবো, যিনি আজীবন সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছেন, সবসময় জনগণের পক্ষে গেছেন এবং সবসময় শোষিত মানুষের পক্ষে ছিলেন, তিনি হচ্ছেন উৎপল দত্ত। কিন্তু সেই ভদ্রলোক খুব অল্প সময় গণনাট্য ছিলেন। যদি গণনাট্য সংঘ শোষকের পক্ষের সংগঠন হয়ে থাকে, তাহলে উনি ওখান থেকে বেরোলেন কেন? উনি ওই প্ল্যাটফর্মে কাজ করেননি কেন? আমার ব্যক্তিগত অভিমত, যেটা আমার কাছে মনে হয় যে এখানে বিষয়টা সেরকম যে সে হয়তো পার্টিজান হতে চায়নি, যে পার্টি আমাকে যা বলে দেবে আমি তাই করব শুধু, এটা হয়তো হতে চাননি। তাহলে একজন থিয়েটার কর্মী হিসাবে বা একজন থিয়েটারের মানে থিয়েটার করতে চাই এরকম লোক হিসাবে আমি কোনটা হব, সেটার দায়িত্ব কিন্তু আমার। তখন আমি বুঝবো যে রাষ্ট্র আমাকে পৃষ্ঠপোষকতা করবে কি করবে না। আর রাষ্ট্র পৃষ্ঠপোষকতার আমার প্রয়োজন তখন পড়বে, বা আমাকে তখন করবে যতক্ষণ পর্যন্ত আমি তার কথা বলে যাচ্ছি, তার আগ পর্যন্ত কোনোদিনই করবে না। এটা হচ্ছে মূল কথা। আবার দেখেন, ধরেন যে থিয়েটারের কথা আপনি বলছেন যে রাষ্ট্র আমাকে চায় না, যে থিয়েটারের কথা আপনি বলছেন বা আমরা বলছি আমাদের কামনা, আমাদের স্বপ্ন যে সেরকম একটা থিয়েটার হোক, যে থিয়েটারগুলি দিয়ে মানুষের কল্যাণের কথা বলবো আমরা, সেই থিয়েটারের কিন্তু পৃষ্ঠপোষকতা আছে একটা সময় পর্যন্ত। যেমন ধরুন, আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে পশ্চিমবঙ্গে দেখতাম প্রচুর থিয়েটারের জন্য পৃষ্ঠপোষকতা হতো, এবং সেই দলগুলি সেখানকার কমিউনিস্ট পার্টির কথাবার্তাই অলমোস্ট বলতো।
যেমন ধরুন, আর এছাড়াও যে সমস্ত সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি আছে, যেমন একটা নাটক আমরা করেছি, সেটা এখানে করেছেন এবং ইনি হচ্ছেন এটার প্রধান অভিনেত্রী, সেটা হচ্ছে লাল লণ্ঠন, চীনে। সেটা একদম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। কারণ রাষ্ট্রের কথা যখন বলতে যাবেন আপনি, রাষ্ট্র যদি সমাজতান্ত্রিক হয়, রাষ্ট্র যদি জনগণের হয়, রাষ্ট্র তখন আপনাকে তোষণ করছেন, আপনাকে পোষণ করছেন। তাহলে আমি ধরে নেব যে এই বাংলাদেশ রাষ্ট্র আমাকে এখনো পর্যন্ত যে পৃষ্ঠপোষকতা আমি তার কাছ থেকে পাই, কারণ আমরা তার কথা বলি বলেই। আপনি কিছুটা উল্লেখও করেছেন, হয়তো মানে সরাসরি ডিরেক্ট না করে, যে আমরা দেখি যে অনেকেই পুরস্কার পাচ্ছেন, অনেকেই কিছু টাকা পয়সা পাচ্ছেন, মানে যেটা যে ইয়েগুলি হয়, এবং এগুলি হয়তো তাদেরকেই সরকার বেছে নিচ্ছেন যাদেরকে দিলে সে তার ক্ষমতায় টিকে থাকতে পারবে, বা এই সমস্ত বিষয়গুলো, যে তার রাষ্ট্র ব্যবস্থা, তার রাষ্ট্র পদ্ধতি টিকে থাকবে। এখানে কোনো ব্যক্তিগত সরকারের প্রতি আমার কোনো কথা নাই, আমি রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি। সেটা কি বুর্জুয়া সমাজের? হ্যাঁ, এই কথাটাই আমি বলতেছি না, সেটা সমাজতান্ত্রিক সমাজের। এই জন্য হচ্ছে আমার মনে হয় যে এই বিষয়টা বোধহয় আমরা আরেকটু আলোচনা করলে আমাদের এখানের মধ্যে, তাহলে বোধহয় আরেকটু বেটার হতো। তারপর আরো কিছু কিছু জিনিস নোট করেছিলাম, প্রয়োজন পড়লে আবার পরে কথা বলবো। আর একটা কথা একটু বলে নিই, এটা আসলে আমাকে সবসময় কষ্ট দেয় বলে বলি। বিনোদিনী সম্পর্কে আপনি যে কথাটা বলেছেন, সেখানে মূল কথাটা কিন্তু বাদ পড়ে যায়। এটা কিন্তু অফ দ্য ট্র্যাক একেবারে। বিনোদিনী শুধু তার নামে থিয়েটার হয়নি সেটা নয়, সে থিয়েটার করতে যাওয়ার জন্য সে গুরমুখের মতো 19 বছর বয়সী একটা পার মাতালের লম্পট পার মাতালের শয্যা সঙ্গিনী হয়েছিলেন, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধু একটা থিয়েটার হবে বলে। তো সুতরাং সেই জায়গা থেকে সেই ভদ্রমহিলাকে আমাদের দাঁড়িয়ে সেলিউট করা উচিত। সুতরাং এইটুক বলে তাকে আমরা ছোট করব না। ধন্যবাদ সবাইকে। এই যে প্রতিবাদী যে চরিত্রটা আমাদের, সেটা যেমন আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আবার ধরেন এই যে তোষণ বা মোসাহেবগিরি, এইটাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছি। যেমন ধরেন এই যে আমরা দেখেছি যে গ্রিসে যখন প্রতিযোগিতা হতো, তখন ওখান থেকে যে বেস্ট নাট্যকারদেরকে পুরস্কৃত হতো। তা আমি ওই পড়তে গিয়ে দেখলাম যে এদের যারা এখানে একটা যে প্রতিযোগিতাটা হতো এবং সেই পদকটা বা পুরস্কারটা পাওয়ার জন্য ওখানেও কিন্তু রাষ্ট্রের তোষণ চলতো, এই নাট্যকাররাই করতো এবং তাদেরকেই পুরস্কৃত করা হতো। কারণ হচ্ছে তখনও পর্যন্ত নাটক রাষ্ট্রের মানে মুখোমুখি হওয়ার অবস্থানে যায়নি। কারণ তখন এসে আপনি দেখেন, শব্দ রাসমির আগেও অনেকে ছিল, আমরা শব্দ রাসমিকে তখন মারছি যখন সে রাষ্ট্রের জন্য, মানে রাষ্ট্রের মুখোমুখি গেছে, সে রাষ্ট্রের জন্য যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, রাষ্ট্র তাকে মারছে। আপনি আপনার অসংখ্য নাটকের মধ্যে আপনি মার খেয়েছেন হচ্ছে তমসার জন্য। এটা আপনি ভাবুন, কেন তমসার জন্য খেয়েছেন? কারণ তমসা তখন রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তার আপনার অন্যান্য নাটকে তো আপনাকে মারতে আসেনি। এইটাই আমাদেরকে বিবেচনা করতে হবে, কেন আমাকে মারতে আসছে, কেন আসছে না। আমি দুইটা গল্প বলি আগে। মানে আমার খুবই প্রিয় দুইটা গল্প, আমি জাস্ট আউটলাইনটা বলবো, তারপরে দুজন মানুষের কথা বলবো, তারপরে এই বক্তৃতা থেকে আমি পার্সোনালি কি পেলাম বলবো, তারপর দুই একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করবো। গল্প দুইটা আগে বলি। একটা গল্পর লেখক আপনারা সবাই জানেন, সুবিমল মিশ্রের একটা গল্প। গল্পটার শিরোনাম হচ্ছে বুর্জোয়া কাগজ যেভাবে সম্ভাবনাময় লেখককে ব্যবহার করে। তো এই গল্পটার বিষয়বস্তু হচ্ছে, একটা লিটল ম্যাগাজিনের লেখক 200-300 কপি বিক্রি হয়। এক বড় কাগজের সম্পাদক তার কাছে আসতে বললো যে তুমি আমাদেরকে লেখা দাও, এবং আমাদের তো প্রায় 3 লাখ সার্কুলেশন, এবং তুমি যে কথাটা বলছো সেই কথাটাই তুমি এখানে বলবে, আমরা কোনো কিছু এডিট করব না, কারণ আমরাও জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি। তো সে ভাবলো যে তাই তো ভালো কথা, 300 কপির জায়গায় এখানে 3 লাখ, রাতারাতি আমি বিখ্যাত হয়ে যাব। সে তখন ওখানে দেয়া শুরু করলো, এবং দিতে মাস 2 পরে গিয়ে দেখা গেল যে, এবং ততদিনে কিন্তু তার লিটল ম্যাগাজিনের বন্ধু বান্ধবরা তাকে আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে, কারণ তারা তার এই যে দিক বদল এটা সহ্য করতে পারছিল না, কারণ তারা তো এইভাবে শুরু করে নাই। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে সে একদিন সকালবেলা পত্রিকা খুলে দেখলো যে একটা প্যারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে তো খুব হন্তদন্ত হয়ে অফিসে গেল, পত্রিকা অফিসে গিয়ে বললো কি ব্যাপার, একটা প্যারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো ওনাকে তখন বলা হলো যে আসলে আপনার লেখাটাকে আগের মতো বিক্রি হচ্ছে না, আপনার লেখার মধ্যে আগে যে একটা ফারবাদ ছিল সেটা নেই। এবং এরকম করতে করতে একটা সময় গিয়ে দেখা গেল যে পুরা একটা পৃষ্ঠা বাদ দিয়ে দেওয়া হলো। এবং একটা সময় গল্পটা শেষ হচ্ছে এরকম যে তিনি যখন খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন, যাওয়ার পরে তাকে বলা হলো যে কি করবেন, আর আপনি একটা কাজ করেন, ওই একটু যৌনতা, একটু প্রেম, একটু থ্রিলার এগুলো দিয়ে একটা আমাদের পুজো সংখ্যায় একটা উপন্যাস লেখেন। তো নিচে ফুটনোট দিচ্ছেন সুবিমল মিশ্র
যে এই লেখকের পরিশ্রম ছিল, দক্ষতা ছিল, ভাষা জ্ঞান ছিল, সবই ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাবেই তিনি আসলে তার যে পুরনো সহচর বন্ধু বান্ধব, তার যে গ্রহণযোগ্যতা, তার যে ভালোবাসার জায়গা, সেটা পুরোপুরি তাকে হারাতে হয়েছে। দ্বিতীয় গল্পটা একটু অ্যাডাল্ট গল্প, আমি আশা করি এখানে কোনো বাচ্চা কাচ্চা নাই। না, আমিও তো বাচ্চা, আমার চেহারা দেখছেন না। তো যাই হোক, গল্পটা একটু অড, কিন্তু আমি গল্পটার যে ইনার সেন্স সেইটা ধরার চেষ্টা করব, মানে চেষ্টা করতে বলবো সবাইকে। একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাবে, হঠাৎ করে সে আবিষ্কার করলো, এটা হচ্ছে বিপ্লব সমাদদারের গল্প। আমি বিজ্ঞাপন পর্বের একটা পুরনো সংখ্যায় পড়ছিলাম, সম্ভবত শ্যামল দাও পড়ে থাকতে পারেন। তো গল্পটার বিষয়বস্তু হচ্ছে এরকম যে একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গিয়ে দেখছে যে হঠাৎ করে তার কৃষ্ণ অস্বাভাবিক বড় হয়ে গেছে, যেটা হওয়ার কথা না। এবং সে খুব অবাক হয়ে খেয়াল করলো তোর মাথাটা একটু ছোট হয়ে আসছে। এরকম কয়েকদিন যাওয়ার পরে দেখে যে মানে ওটা বড় হচ্ছে কিন্তু মাথাটা ছোট হচ্ছে। সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো যে এটা খুবই রেয়ার ডিজিজ, আপনি চাইলে এটা চিকিৎসা করা যায়। কিন্তু ততদিনে সে মোটামুটি মানে বেশ আনন্দ পেয়ে গেছে আর কি তার জীবনযাপন বা ইত্যাদিতে। সে আর এটা ঠিকঠাক করা নাই, সে পাজামা পরে অফিস যাচ্ছে, ঢোলা পাঞ্জাবি পরে অফিস যাচ্ছে, সে এটা কোনো, কিন্তু মাথাটা তার আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তার মাথাটা। এবং গল্পটা শেষ হচ্ছে এরকম যে একটা লম্বা একটা বিছানার উপরে সে শুয়ে আছে, বিশাল এক শিশ্ন, এটুকু একটা মাথা, দুটো ছোট কুতকুতে চোখ বাইরের দিকে তাকিয়ে আছে, এবং অনেকটা দূরে একটা বিলবোর্ড। সেই বিলবোর্ডের মধ্যে একটা মেয়ের নিচের অংশ, জিপারটা একটু খোলা, পাশে লেখা আবার হোক খেয়ে কো, আবার হোক খেয়ে কো। মানে এই যে আমরা যে বলছি যে সাম্রাজ্যবাদ বা এই যে ভোগবাদিতা, মানে আমাদের এখানে পরিবেশ আন্দোলনটা আসলে কিরকম? আমরা এই যে এখন যেমন ধরেন এসির মধ্যে বসে আমরা ভালো ভালো কথা বলছি, যাদের কথা বলছি তাদের বাসায় কিন্তু এসি নেই। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে শিল্পের মধ্যে কিন্তু ইনবিল্ট, ওই চাইনিজ মোবাইলের মধ্যে যেরকম ফেসবুক থাকে, সেরকম শিল্পের মধ্যে ইনবিল্ট একটা স্ববিরোধিতা থাকে। সেই স্ববিরোধিতাটা যাতে অনেক বড় হয়ে না যায়। যেমন আমরা এই যে এই বক্তৃতাটার মধ্যে আমরা শুনছিলাম, যেমন আমার পার্সোনাল দুইটা লাভ হয়েছে, যেটা হলো 1948 সালে ননী ভৌমিক যে একটা অহল্যা বলে নাটক লিখছিলেন, এটা আমি জানতাম না। আর 2 নাম্বার যেটা জানতাম না সেটা হচ্ছে নীল দর্পণ, ফার্স্ট ইংরেজিতে অনুদিত নাটক। এই দুইটা তথ্য আমি এই লেখাটা থেকে পাইছি, এটা আমার পার্সোনাল লাভ আর কি, মানে এক দুপুরবেলা দিবানিদ্রা থেকে মুক্ত থাকার লাভ। আচ্ছা, এবার দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, 2 জন মানুষের কথা এটা শুনতে শুনতে মনে পড়লো যে তাইলে এখন রাষ্ট্র তো আমাকে কোনো সুযোগ সুবিধা দিবে না। এবং আমরা এমন একটা অদ্ভুত একটা দেশের মধ্যে থাকি যে আপনি যদি খুবই সেলিব্রেটেড হন এবং আপনি যদি বিসিএসে ফার্স্ট হন, আপনি যতই দুর্নীতি করেন, তাহলে যতবারই বদলি হন, আপনার কিন্তু মোটামুটি লাখখানেক ফলোয়ার থাকবে। হ্যাঁ, মানে এই যে একটা পরিস্থিতি, বা আপনি যদি মানে একটা দুইটা বই ম্যানিপুলেট করে কোনোভাবে একটা ভালো প্রকাশনা থেকে বিক্রি করতে পারেন এবং মানুষজনকে যদি আপনার মুগ্ধ করবার মতো কথা বলতে পারেন, আপনার ব্যক্তিগতভাবে যাই থাকুক, আপনি কিন্তু মোটামুটি একটা প্রচুর জনদরদি লেখক হিসাবে আবির্ভূত হতে পারবেন। তো এখন এই মুশকিলের জায়গাটা থেকে যেটা বলার, আমার 2 জনের কথা মনে পড়তেছিল আজকে কথা বলতে বলতে, যে রাষ্ট্রের সাথে জহির রায়হানের কি সম্পর্ক ছিল। জহির রায়হান যখন মুক্তিযুদ্ধের আগেই তিনি যে জীবন থেকে নেয়া বানাইছিলেন, আউট অ্যান্ড আউট একটা সিনেমার মধ্যে পাকিস্তান সরকারের বিপক্ষেই কিন্তু তিনি বলতেছেন, এবং সেইটা বলে কিন্তু ওদের কাছ থেকে এতগুলা পুরস্কার নিচ্ছেন। একটা ছবি আছে কিন্তু অনেকগুলা পুরস্কার উনি ধরে দাঁড়াইতে পারতেছেন। হ্যাঁ, আরেকজনের কথা আমার মনে পড়ে, যে শকত ওসমান। যে শকত ওসমান কৃতদাসের হাসির মধ্যে আরব বড়জনীর আড়ালে পাকিস্তান সরকারকে, আচ্ছা যাক শব্দটা না বলি, মানে ইয়ে করে আর কি, ডট 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 সেন্সর, সেলফ সেন্সর করে টোরে তাদের কাছ থেকেই তিনি কিন্তু আদমজি পুরস্কারটা নিলেন। তা আমি বলতেছি, তাহলে রাষ্ট্র যেহেতু আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে না, তাহলে আমাকে এখন রূপকের আশ্রয় নিতে হবে, আমাকে আরো মেধাবী হয়ে উঠতে হবে। মেধাবী মানে কোন অর্থে? এখন তো আবার মেধাবী বলে মানুষজন একটু অস্বস্তি বোধ করে। ফলে আমি ওই শব্দটা, যাই হোক, সেলফ সেন্সর তো লাগবে। আবার আরেকটা জিনিস যেটা হয়, যে আমি পার্সোনালি
ধরেন আমরা যেহেতু এখানে উন্মুক্ত আলোচনা করতে বসছি কয়েকটা মানুষজন, এবং আমার ধারণা যে মানে মারধর খাওয়ার কোনো আশঙ্কা নাই, সেই জন্য বলতেছি, সেটা হলো আমি কিন্তু ঠিক মানে এই লেখাটা খুব ভালো একটা লেখা, মানে এটা নো ডাউট, প্রচুর তথ্য আছে, এবং মানে নাটকে আগ্রহী যেসব ছেলেপিলে আমাদের যে বেশ কিছুটা কম বয়সী বা আমাদের জন্য, আমি যেমন 2টা নতুন তথ্য পেলাম, তাদের কাজে লাগবে। কিন্তু মানে এই সময়ে দাঁড়ায় আসলে, এই এখন দাঁড়ায় যে আমরা 2025 সালের এপ্রিলের 12 তারিখ পয়লা বৈশাখের 2 দিন আগে দাঁড়ায় যে রাষ্ট্র এবং নাটকের যে সম্পর্ক, সেইটা আসলে কোথায় আছে, এবং এই যে নানান ধরনের জটিলতাগুলো ঘটে চলছে আমাদের শিল্প সাহিত্যকে কেন্দ্র করে, নাটককে কেন্দ্র করে, এবং একটা নাটক কিভাবে হবে, যেমন এখানে 2টা শব্দ বলা হয়েছে যে এই লেখাটাতে, যে সত্য এবং ন্যায়। এখন কার সত্য, কিসের সত্য, কাদের জন্য সত্য, কারা সেটা ইয়ে করবে। এবং আমাদের যেমন এই ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট টাইম জিতার পরে একটা শব্দ খুব জনপ্রিয় হয়েছিল পুরো পৃথিবীতে, পোস্ট ট্রুথ, যেটা মিথ্যার কাছাকাছি কিন্তু মিথ্যা না। হ্যাঁ, আবার এই ধরনের একটা কথা বহুকাল আগে আমরা শুনছিলাম এই একটা কামুর বইটাতে, যে মাই মাদার ডাইড ইস্টারডে, মানে সে জানেই না আসলে কি হয়েছে। হ্যাঁ, কিংবা ধরেন এই ইয়ের মধ্যে পুতুল নাচের ইতিকথার মধ্যে যে তাকে যখন বলা হচ্ছে তোমার মেয়ে কেমন আছে, বলে যে আমি দেখে আসছিলাম, তদ্দূর পর্যন্ত জানি, আর জানি না। তো এই যে একটা অস্তিত্ববাদের যে ব্যাপারটা, যে আমরা যে একটা ভাসমান জায়গায় আছি, মানে আমি শেষ করবো শুধু এইটা বলে, যে আমার কাছে মনে হয় যে যখন আমরা জন্ম লাভ করি মানে মায়ের নারীর সাথে যখন আমাদের যোগাযোগ ছিন্ন হয়, আমরা পৃথিবীতে যাকে বলে কোট অ্যান্ড কোট ল্যান্ড করি, এই ল্যান্ড করার পর থেকেই কিন্তু আমাদের নিরাপত্তাহীনতা শুরু। এবং আমরা সবসময় এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা আমরা একটু, যেমন আমি নিজেকে মনে করি যে আমি একটু ওই মিক্স মিডিয়ার মানুষ, লিখতে পছন্দ করি, ভাস্কর্য প্রদর্শনীতেও যাই, নাটক দেখারও একটু চেষ্টা করি, একটু গানের অনুষ্ঠানেও যাই। মানে আমার মনে হয় যে এগুলা মানে যতটা না আনন্দের জন্য যায়, তার থেকে বেশি মনে হয় যে আমি যখন একটা গল্প যদি লিখি, আমার গল্পের একটা ক্যারেক্টার যদি নাটক করে, তাহলে তার কি সংলাপ আমি রচনা করব। ওই কারণে আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে মানে সবসময় যে কোনো ইয়েতে, তবে একটু অলসও আছি, টিএসিতে হলে যাইতে পারি না, শিল্পকলা যেহেতু বাসার কাছে সেহেতু আসতে পারি। এটার সাথে আবার ঐতিহাসিকভাবে টিএসির সাথে শিল্পকলার যে একটা ড্যাশ ড্যাশ কোট অ্যান্ড কোট আছে, এইটার কোনো সম্পর্ক নাই, আলস্যের কারণেই মানে বাসে করে যাওয়া বা আবার একা একা ফিরে আসা। তো যাই হোক, আমি শেষ করব সেটা হলো যে এই যে যেহেতু রাষ্ট্র আমাদেরকে অ্যাকনলেজ করে না, মাসুদ রানার বইয়ের মধ্যে একটা কথা ছিল, অপ্রাসঙ্গিকভাবে বলতেছি, যে রাষ্ট্র যখন দেশের বাইরে যখন সে স্পাই মারা যায়, তাকে কেউ স্বীকার করে না, স্বীকার করলে রাষ্ট্রনৈতিক কূটনৈতিক একটা গণ্ডগোলের মধ্যে সে পড়ে যাবে। প্রত্যেক শিল্পী, সে যদি নিজেকে শিল্পী মনে করে যে কোনো ক্ষেত্রে, সে হচ্ছে ওইরকম একটা স্পাই। আসলে সে এই দেশের কাছে, মানে দেশ বা রাষ্ট্র তো 2টা আলাদা ধারণা, দেশ অনেক সফট, মায়ের মতো একটা ব্যাপার, কিন্তু রাষ্ট্র তো লেফট রাইট, শহীদ কাদরী যেরকম বলেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রাষ্ট্র জায়গায় থেকে আমরা এখানে প্রত্যেকে যারা বসে আছি, বা যারা শিল্প সাধনা শব্দটা অনেক বড়, মানে চর্চার সাথে যারা যুক্ত, প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রের কাছে লিয়া, কারণ রাষ্ট্র কাউকে কিন্তু স্বীকার করে না। রাষ্ট্র হয়তো কিছু পদক দেয়, কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে, কিন্তু এই যে একটু আগে আপনি যে বলতেছিলেন যে কেন 3000 টাকা দেয়, ওরা 10,000 টাকা দেয়, রাষ্ট্র তো এটা দয়া করতেছে না। আমরা যে ট্যাক্স দিই, মশার কামড় প্রত্যেকদিন কয়টা খান? না, সে তো অন্য জায়গা থেকে 10,000 টাকা দিচ্ছে, মানে অন্য জেলা থেকে এসে দিচ্ছে। এই জেলাতেও কি এরকম হয়? নাটকের জন্য 3000 টাকা হলে গানের জন্য হচ্ছে 5000 টাকা, আর কেউ রাজনৈতিক বক্তৃতা করতে আসলে 10,000 টাকা। ওরে বাবা, এরকম বিষয় আমরা দৃষ্টিকোণের কথা পাচ্ছি। এখনো পর্যন্ত অন্তত এই বাংলাদেশে আমি বলতে পারি, যদি প্রতিবাদ, প্রতিরোধ, বিপ্লব বা যে কিছু কথাই বলি না কেন, এখনো পর্যন্ত থিয়েটার কর্মীরাই করে, তাদের নাটকের মাধ্যমে তারাই করে। এখনো পর্যন্ত আমরা সমাজ ব্যবস্থার বাইরে গিয়েই কথা বলি, বক্সের বাইরে গিয়ে কথা যদি কেউ বলে থাকে, সেটা কিন্তু থিয়েটার কর্মীরাই বলি। সেটা কিন্তু আমার দাবি। এখনো পর্যন্ত আমি অন্য সবার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই কিন্তু কথাটা বলছি। এর মানে এই নয় যে আমরা অনেক কিছু, এখনো পর্যন্ত আমি মনে করি থিয়েটার কর্মীরাই বলে।
কিন্তু সেটা কতটুকু গিয়ে দাঁড়াচ্ছে বা কতটুকু করব সেই ভাবনাটা বোধহয় আসা উচিত কিনা। আমি শুধু একটা প্রশ্ন তুলেছি, অন্য কোনো কিছু নয়। আমি রাষ্ট্রের মুখোমুখি হব সে কথা বলছি না। রাষ্ট্র বনাম থিয়েটার, এই যে প্রসঙ্গটা নিয়ে সুমনকে আমরা বলতে বললাম, আমরা তোর হাত পা বেঁধে দিয়েছি। আসলে সত্যিকার অর্থে তো ওকে কথা বলতে ওপেন করি না, জায়গাটা ছেড়ে দিই নি। আমাকে কে বলেছে থিয়েটার করতে? আমাকে কেউ বলেছে যে তুমি থিয়েটার করো? রাষ্ট্র কি আমাকে বলেছে তুমি থিয়েটার করো? আমি কেন থিয়েটার করছি? হয় রাষ্ট্র তো আমাকে বলেনি যে তুমি থিয়েটার করো, তোমাকে আমি পৃষ্ঠপোষকতা করবো। আমাকে কোনো কর্পোরেট হাউস তো বলেনি তুমি থিয়েটার করো, তোমাকে আমি এটা করবো সেটা করবো। আমার জনগণ তো আমাকে বলেনি তুমি থিয়েটার করো, তোমাকে আমি তোমার টিকিট, তোমার নাটক আমি টিকিট কেটে দেখবো। সো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করতে শুরু করি, থিয়েটারটা কিন্তু আমি নিজে থেকেই করছি, 1000 বছর ধরে কিন্তু আমরা নিজে থেকেই করছি। এর মধ্যে যে কেউ হয়তো এটা থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি, কেউ অ্যাডভান্টেজ নিতে পারছি, কেউ পারছি না। যেমন ধরো আমরা যে পৃষ্ঠপোষকতা সরকারের কাছ থেকে পাই বাংলাদেশে, এখানে কিন্তু ভাগ বাটোয়ারও আছে। আমি পাই 2 টাকা, শ্যামল পায় 5 টাকা, সুমন পায় 10 টাকা, এইভাবে কিন্তু ভাগ হয়ে গেছে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে এটার কাস্টোডিয়ান করা হয়েছে, উনি প্রথমে ওনার টাকাটা নিয়ে বাড়িতে চলে গিয়ে বলে যে ভাই এটা আছে, এটা তোমার ভাগাভাগি করে নাও। মানে কাস্টোডিয়ান কিন্তু নিজেরটা নিয়ে চলে গেছে আগেই, বড় অংশটা। তো এই যে এইভাবে কিন্তু আমাদের যে রাষ্ট্র যে নিয়ে আমাদেরকে সহযোগিতা করার কথা বা সহযোগিতা করছে, এগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আছে আমাদের এই সোসাইটিতে। এটা গত 55-54 বছর ধরে কিন্তু আমরা দেখছি। আমরা তার আগের কথা বাদে দিলাম, বাংলাদেশের কথাই যদি বলি, এখানে কিন্তু নানা ধরনের পৃষ্ঠপোষকতা হয়েছে, নানা রকমের চেষ্টা হয়েছে, নানা রকমের ভাগাভাগি হয়েছে, নানা রকমের নষ্টামি হয়েছে, নানা রকমের তেলবাজি হয়েছে। ঢাকা এবং বাংলাদেশ, আমরা যদি রাষ্ট্র বনাম থিয়েটারকে চিন্তা করি এবং পৃষ্ঠপোষকতার কথায় যদি আসি, তাহলে ঢাকাকে এক জায়গায় রাখতে হবে, তার বাইরে হচ্ছে বাংলাদেশ। ঢাকার বাইরে কিন্তু বাংলাদেশ, ঢাকা কিন্তু একটা দেশ। ঢাকা থেকে কিন্তু বাংলাদেশ দেখা যায় না, ঢাকার লোকরা ঢাকাটাই দেখে। তো সেখানে পৃষ্ঠপোষকতার বিষয়গুলোকে আমরা খুব মানে ইমোশনাল হয়ে আলোচনা করে কিন্তু কোনো লাভ নেই। কারণ এই ব্যবস্থা যদি থাকে, তাহলে ঢাকা সবসময়ই ঢাকাই থাকবে, ঢাকা থেকে বাংলাদেশ দেখা যাবে না। তুমি চট্টগ্রাম শহরে মহা একটা নাটক করে ফেলো, একটা কাগজও 5 লাইন লিখবে না তোমার পক্ষে, কোনো জাতীয় দৈনিক তোমার পক্ষে 5 লাইন লিখবে না। লিখেছে আজ পর্যন্ত? একসময় সংবাদ চেষ্টা করেছিল, সচিত্র সন্ধানী বিচিত্রা চেষ্টা করেছে। বিচিত্রা যতদিন ছিল ততদিন কিন্তু বাংলাদেশের প্রধান নাট্যকর্মী, সেরা নাট্যকর্মী হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ। তুমি ইতিহাসটা দেখো। বিচিত্রা, হ্যাঁ বল, হ্যাঁ বল। সেটা হচ্ছে আমি জানি না কি কারণে এবার প্রথম আলো একটা করেছে, এই গত কিছু না কলম না, একটা জরিপ করেছে। সেখানে বাংলাদেশের এই বছর 10টা নাটকের কথা বলছেন 2024-এ, তখন চিটাগের 2টা। এবং মজার কথা বলি, সেই 2টা নাটক কিন্তু চিটাগের 2024-এ হয়নি, এগুলো 2022 নাটক। একটা হচ্ছে বেইটি, অসংখ্য ডিরেকশন বেইটি, আর একটা হচ্ছে ওনার না না খোঁজ। 2টা নাটক মানে প্রথম চিটাং নিয়ে লেখলো আর কি। আমি সেটা এবং মেয়েটির ফার্স্ট রিভিউ সম্ভবত আমার কথা। কোথায় করবো হাজারিতে আপনারা তো দেখলেন না, আপনারা করবেন না, আমরা ছোট পত্রিকা দেখি না। না না সেটাই। এনিওয়ে, না যেটা বলছিলাম আর কি, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। ব্যাপার হচ্ছে যে আমরা আসলে এই যে এই প্রসঙ্গটাই কিন্তু আমাদের জন্য খুব বিব্রতকর। সুমন অনেকগুলো কথাই বলেছে, অনেক বোমা উদাহরণ উনি দিয়েছে। ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে আমাদের নাট্যকর্মীদের একটা টাসেল কিন্তু সারা জীবন চলছে। এটা নাটকের শুরু থেকে চলছে। ভারতে আমরা যদি ভারতের নাটকের ইতিহাসটা দেখি, এইটা কিন্তু টাসেলটা কিন্তু সবসময় ছিল। এই যে তুমি যেটা বলতো গণনাট্য সংঘ ভেঙে যাওয়ার মানে কেন, যখন পার্টি বললো যে তোমাদেরকে এইটা করতে হবে, এইটা বলতে হবে, দিস ইজ দ্য প্রেসক্রিপশন, তখন উৎপল দত্ত বললো যে ভাই আমি তো প্রেসক্রিপশনের জন্য আসিনি। সৌমিত্র বললো যে আমি তো প্রেসক্রিপশন নিয়ে নাটক করতে আসিনি। এই যে দুজন লোক, বড় দুজন লোক বেরিয়ে গেল, তখন এরপর তুমি গণনাট্য সংঘের ইতিহাস দেখো, আস্তে 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 চলে গেল, ঋত্বিক ঘটকরা চলে গেল, বিজন ভট্টাচার্য, সবাই কিন্তু আলাদা হয়ে গেল। কেউ কিন্তু এরা কিন্তু কেউ পার্টির
ডিকটেশনটা মানতে চাই না। তো এই যে আমরাও কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কেউ, যেমন ধরো সেলিম ভাইয়ের যে নাটকগুলো, আমরা যদি সেলিম আল দীনের সংবাদ কার্টুন মুমতাজের ফ্যান্টাসিতে গিয়ে ফুল স্টপ দিয়ে তারপরে যদি এগোই, রাজনীতি কিন্তু নাই। সেলিম আল দীন কিন্তু অন্য জায়গায় চলে গেছে। সংবাদ কার্টুনে যে রাজনীতির, তীব্র রাজনীতির কথা বলেছেন, মুমতাজের ফ্যান্টাসিতে তীব্র রাজনীতির কথা বলেছেন, তারপরে কিন্তু সেলিম আল দীন অন্য জায়গায় চলে গেছে। নিমজ্জন কি বলছে? সেটা গণহত্যার ইতিহাস, সেটা তুমি বলো। তুমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে নাটক করো না, তোমাকে কিন্তু বাংলাদেশ সরকার কিছু বলবে না। তুমি প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নাটক করো, তোমাকে কেউ বাংলাদেশ সরকার কিছু বলবে? তুমি মুমতাজের ফ্যান্টাসিটা যদি তুমি খুব গভীরভাবে দেখো, মুমতাজের ফ্যান্টাসিতে কি বলতে চেয়েছেন সেলিম আল দীন? সব খাবো। কে খাচ্ছে? তখন কারা ক্ষমতায়? সংবাদ কার্টুন করছে যখন, তখন কারা ক্ষমতায়? প্রফেসর মমতাজউদ্দিন একটি মাত্র না, ফলাফল নির্বাচনে বলছে যে এটা ৭৪-এর বাংলাদেশ। ৭৪-এর বাংলাদেশ মানে কি? দুর্ভিক্ষ, অরাজকতা, রাহাজানি, ছিনতাই, মুক্তিযোদ্ধাদের ব্যাংক লুট, এটা ৭৪-এর বাংলাদেশ, তাই তো? এরপরে কিন্তু মমতাজউদ্দিনের কোনো নাটকে ৭৪-এর বাংলাদেশ কথা বলবে না, নাই। এই যে কম্প্রোমাইজগুলো আমরা করেছি, এই যে আমরা সারাক্ষণ কিন্তু একটা কম্প্রোমাইজের মধ্যে আছি। রাষ্ট্রের সঙ্গে আমরা, রাষ্ট্র আমাদের সঙ্গে ছলচাতুরি করছে, আমরা রাষ্ট্রের সঙ্গে ছলচাতুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো যে কারণে আসলে ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র এবং থিয়েটার কখনো কিন্তু এখানে কোথায় হয়েছে? সমাজতান্ত্রিক বিশ্ব তো হয়নি। আমরা সমাজতান্ত্রিক বিশ্বেও যদি দেখি, সেখানেও কিন্তু ওই পার্টির অপারেশনটা ছিল। পার্টি বলেছে যে এইভাবে করতে হবে। আলটিমেটলি সবাই কিন্তু পার্টির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তারপরে থিয়েটার করেছে। আমরা যদি মস্কো আর্ট থিয়েটারের ইতিহাসটা দেখি, হ্যাঁ, আমরা দেখব যে কোথায় স্তানিস্লাভস্কি কোথায় কাজ করেছেন, কি করেছেন। উনি কটা নাটক সরকারের পক্ষে করেছেন, কটা নাটক কমিউনিস্ট পার্টির পক্ষে করেছেন। উনি কমিউনিস্ট পার্টির বলয় থেকে বেরিয়ে এসে তারপরে উনি মস্কো আর্ট থিয়েটারে কাজ করছেন। উনি কি কাজ করছেন, তাই না? এই যে ব্যাপারগুলো আমরা যদি এই হোল ব্যাপারটাকে দেখি, আমরা ব্রেস্টের কথা বলছি, ব্রেস্ট কি করেছেন? উনি সরাসরি, উনি তো ওই সুমন যেটা বললো, যে উনি সরাসরি বলে দিয়েছেন তুমি যদি কমিউনিস্ট না হও, তুমি যদি এটা বিশ্বাস না করো, তাহলে তুমি আমার থিয়েটার করতে এসো না। একই কথা আবার উচ্চারণ করেছেন আমাদের উৎপল দত্ত। উৎপল দত্ত রবীন্দ্রনাথ করেননি, কেন করেননি? কেন উনি রবীন্দ্রনাথ করলেন না? রবীন্দ্রনাথের রাজনীতি, নাটকের মধ্যে কি রাজনীতি নেই? নিশ্চয়ই আছে, কিন্তু উনি রবীন্দ্রনাথ করেন। উনি কি বলেছেন? ওরা লাস্ট সাক্ষাৎকারে বলছেন যে আমি রবীন্দ্রনাথ বুঝি না। ওনার শেষ সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি রবীন্দ্রনাথ বুঝি না বলে আমি করিনি। এটা কি সত্য কথা? উনি তো অন্য কথা বলতে চেয়েছেন। উৎপল দত্ত রবীন্দ্রনাথ বোঝেন না, যার শেক্সপিয়ারের ৩৬টা নাটক মুখস্থ, উনি বলছেন যে আমি রবীন্দ্রনাথ বুঝি না। এটা কি মেনে নেওয়ার কথা? উনি রবীন্দ্রনাথ করতে চাননি, যে কোনো কারণেই হোক রবীন্দ্রনাথ করতে চান। কারণ ওনার যে রাজনীতি, উৎপল দত্ত যে রাজনীতিতে বিশ্বাস করতেন, ব্রেস্ট যে রাজনীতিতে বিশ্বাস করতেন, সেটা একেবারে পিওর পলিটিক্স। আমি জনগণের কথাই বলবো, আমি জনগণের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে বলবো। জনগণ যেখানে নিগৃহীত হবে সেখানে আমি কথা বলবো। বাদল সরকার কেন প্রসিডিয়াম থেকে বেরিয়ে আসলো? এত ভালো ভালো নাটক লেখার পরেও বাদল সরকার কেন তার নিজের এই নাটকগুলোকে অস্বীকার করলেন? উনি থার্ড থিয়েটারে যখন আসলেন, উনি ওনার সমস্ত প্রসিডিয়ামের নাটকগুলোকে উনি একেবারেই মানে বললেন যেগুলো আমার নাটক না, এগুলো আমি ওন করতে চাই না। ডিজোন করেছেন উনি নিজের লেখাকে, সব মানে বাকি ইতিহাসের মতো নাটক, শুক্রপাট্ট ভারতের ইতিহাসের মতো নাটক, আরও অনেক নাটক উনি ডিজোন করেছেন। শনিবারের মতো নাটক ডিজোন করেছেন, কবি কাহিনী ডিজোন করেছেন। তো এই যে ব্যাপারটা, এই যে এগুলো কিন্তু এটা একটা মানে আমি কি বলবো, এটা এখন রাষ্ট্র বনাম থিয়েটার, এটা কখনোই আমি মিলিয়ে
আমি কোনো কিছু বলতে পারবো না। কারণ রাষ্ট্র থিয়েটার, এই যে দ্বন্দ্ব, ইবসেনকে রাষ্ট্র এবং তখনকার উনি যখন এনিমি অফ দ্য পিপল লেখে, এনিমি অফ দ্য পিপল তো প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়েছিল, প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়েছিল। উনি লেখার অনেক পরে গিয়ে এনিমি অফ দ্য পিপল লাইমলাইটে এসে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে অনেক পরে, সবসময় হয়েছে। আর ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা কথা সুমনের লেখার মধ্যে আমি মিস করেছি, সেটা হচ্ছে যে রাষ্ট্র থিয়েটার এবং এর মধ্যে কিন্তু ধর্ম একটা বড় প্লেয়ার, রিলিজিয়ন একটা বড় প্লেয়ার। কিন্তু সেটা কিন্তু রাষ্ট্রের প্রতীক, আমি রাষ্ট্র থেকে আলাদা করি না। রাষ্ট্র সেটা হ্যাঁ, সবসময় কিন্তু রাষ্ট্র এবং ধর্ম কিন্তু এক জায়গায় নাই, সব সময় নাই, কিছু কিছু সময় ছিল, সব জায়গায় নাই। এখন তোমার কি এখন রাষ্ট্র আর সমাজ ধর্ম, না রাষ্ট্র তো সব কিছুকেই ব্যবহার করে, রাষ্ট্র কিন্তু থিয়েটারকেও ব্যবহার করে। কারণ আমরা যখন শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী করছি, রাষ্ট্র থিয়েটারকে ব্যবহার করেনি, হাজার হাজার কোটি টাকা খরচ করে রাষ্ট্র ব্যবহার করেনি থিয়েটারকে। কি বলেছে থিয়েটারকে? বলেছে তুমি এইটা বলো। হ্যাঁ, আমাদেরকে প্রেসক্রাইব করেছে, কারণ ওইটা আমরা নাট্যকার হিসেবে আমি নিজেও এটা পয়সা নিয়েছি, সেই লক্ষ লক্ষ টাকা আমরা নিয়েছি, আমরা সেটা বলেছি, রাষ্ট্রের কথা তো বলেছি, রাষ্ট্রের প্রেসক্রিপশন তো আমরা ফলো করেছি। যেই গত 15 বছরে যে টাকা আমরা নিয়েছি সরকারের কাছ থেকে, আর আমরা তো আরও 20 বছর নাটক করতে পারতাম সত্যিকার অর্থে, যদি সেই অর্থটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারতাম। 5-7-20 জন লোককে না দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত নাট্য দল কিন্তু 20 বছর নাটক করতে পারতাম। আমরা চট্টগ্রাম শহরেও এটা নিয়ে যে টাকা খরচ করেছি, সারা মাঠে নাটক, এখানে ওখানে করে সেই 5 লক্ষ 10 লক্ষ টাকা, 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা নাটকের দল 10টা নাটক করে হতে পারে। পারো না তুমি 10টা নাটক করতে? তো এই যে ব্যাপারগুলো এখন ব্যাপার হচ্ছে এই টোটাল ব্যাপারটাকে নিয়ে আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের যে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আমাদের লোভ, আমাদের অনেক কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা, আমরা অনেকে পুরস্কার পেয়ে যাচ্ছি না। এমন বাংলা একাডেমির পুরস্কারও তো আমরা দেখছি যেইগুলো পড়লে তোমার একটি নাটকও মনে হবে না এই নাটকটি আমি একটু করতে চাই, এই নাটকটি প্রযোজনা করতে চাই, এরকম লোকও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে না। তা আমরা কি কিছু প্রতিবাদ করতে পেরেছি? আমরা কাউকে কিছু বলতে পেরেছি? সে তো আমার প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, তুমি পুরস্কার পেয়েছো, আমি তোমার কি বলবো ভাই? তোমার বললে তুমি আমার মারবা। তো এইগুলো তো বিবেচনায় নিতে হবে। সুবর্ণের মধ্যে ভদ্রলোক হলে তো হবে না, এগুলো বলতে হবে তো। তুমি রাষ্ট্র বরং থিয়েটার যখন বলবা, তোমাকে রাষ্ট্র কি করেছে, তুমি কি করেছো, এই যে রাষ্ট্রকে তুমি কি করে নষ্ট করছো, রাষ্ট্র তোমাকে কি করে নষ্ট করছে, এই যে দুজনকে যে আমরা পরস্পরকে ব্যবহার করছি, ব্যবহার করে লাভবান হওয়ার চেষ্টা করছি, এগুলোও তো বিষয়। না, আমি আলোচনা যখন করবো তখন হলিস্টিক আলোচনাটা আমাকে করতে হবে। এটা তো সবকালেই হয়েছে। হ্যাঁ ভাই, সবকালেই এটা তো শুরু থেকেই হয়েছে, সবসময় হয়েছে এবং সবসময় হবে। আগামীতে যে হবে না তা তো না। এখন কিছু লোক অ্যাডভান্টেজ পাচ্ছে তো না। রাষ্ট্রটা আমাকে নিজেই তৈরি। হ্যাঁ, আমি যদি রাষ্ট্রের অংশ হতে না চাই তাহলে তো এরকমই হবে। মানে আমি যদি রাষ্ট্রকে ধাক্কা দিতে না চাই তাহলে রাষ্ট্র এরকমই হবে। আমি নিজেকে এখান থেকে আমি নিজে দায়ী, রাষ্ট্র এরকম হওয়ার পিছনে আমিও দায়ী। তো এগুলো আমার মনে হয় যে এই যে ধর্ম, রাষ্ট্র, থিয়েটার এবং অন্য যে শিল্পকর্ম, যেমন ও একটা কথা বলছিল, কি যেন বলছিল যে আমাদের আমরা প্রসেনিয়াম থিয়েটারের মধ্যে থাকি কেন, প্রসেনিয়াম নিয়ে কাজ করি কেন, বা প্রসেনিয়াম নিয়ে বেশি কথা বলি কেন, আমাদের যে ট্রেডিশনাল থিয়েটার ফর্মসগুলো আছে সেগুলোর কথা আমরা বলি না কেন, বা ওগুলো যারা করে তাদেরকে আমরা থিয়েটার কর্মী হিসেবে স্বীকৃতি দিই না কেন, এই ধরনের একটা মানে এসেন্স মনে হয়েছিল কথার বলতে। আর ব্যাপার হচ্ছে থিয়েটারটা তো আসলে প্রসেনিয়াম তো ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য থিয়েটার, টোটাল ব্যাপারটাই তো থিয়েটার। আমার দেশে 1000 বছর ধরে থিয়েটার হচ্ছে, পালা গান হচ্ছে, গাজের গান হচ্ছে, তোমার কুদ্দুস বয় দিদির ওটা কি
ওগুলো হচ্ছে, এই যে এগুলো যে বিভিন্ন ফর্মে যে বিভিন্ন রকমের কাজগুলো হচ্ছে, এটা তো আমাদের ভারতবর্ষে, এই সারা ভারতে তো সবসময় হচ্ছে। সারা ভারতে তো অনেকগুলো ফর্ম। তুমি যদি টোটাল ভারতকে ভাগ না করে তুমি মানে পারফর্মিং আর্টসের ফর্মসগুলোকে তুমি দেখতে চাও, তাহলে তো অনেকগুলো ফর্ম, মানে এক একটা অঞ্চলে এক একটা ফর্ম, অনেকগুলো ফোক ফর্ম। আমরা তো নিজেরা তো সেগুলোর মধ্যে যাই না, কেউ সেই গবেষণার মধ্যে ঢুকতে চাই না। তো এই যে ব্যাপারটা, এই যে একটা সমৃদ্ধ একটা পারফর্মিং আর্টের মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি, হ্যাঁ, সেটা থেকে কতটা আমরা নিতে পারছি, কতটা আমরা আমাদের নতুন করে আমরা ব্যবহার করতে পারছি। এই যে ব্যবহার করার জন্য যে দরকার, আমরা কিন্তু ওই যে একটা বক্সের মধ্যে রয়ে গেছে, বক্সটাকে আমরা ভাঙতে পারছি না, এটাও কিন্তু আমাদের একটা লিমিটেশন। এনিওয়ে, মানে আলোচনার মানে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। হেলাল ভাই আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রের বাইরে গিয়েও বা রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের বাইরে আমরা ধরেন অনেকগুলো কাজ করছি এরকম, যেমন ধরেন রাষ্ট্র তো বলেনি যে থিয়েটার করা যাবে না, নাটক করা যাবে না, কিন্তু তার বাইরে এই যে যখন এই যে কিছুদিন আগে এই একটা গ্রামে এই সমাজপতিরা বসে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে নাটকটা করা যাবে, এখানে কোনো নাটক করা যাবে না, মাঝে মাঝে কিছু বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয় যে এখানে গান বাজনা করা যাবে না, এই করা যাবে না, এটা হচ্ছে সমাজপতিদের সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত না। তার মানে এটা কিন্তু রাষ্ট্রের বাইরে গিয়ে করছে। হ্যাঁ, তো ধরেন এই যে আজকে ও যে ফর্মের কথা বলছে, আমি এই ফর্মগুলোকে নিয়ে এই মানে কী ফর্ম আছে সেটা বেঁধে রেখে বলছি যে ধরেন আজকে গ্রামে যে পালাগান হতো, যাত্রা হতো, এগুলো সব বন্ধ হয়ে গেছে এবং খুব ইন্টেনশনালি বন্ধ করে দিয়েছে। আপনি যে এখন বলেছেন যে ধর্ম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এইটাকে কাজে লাগিয়ে আমাদের এই ধরেন এই কী বলে যাত্রা বা কবিগান বা যাই হোক, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এই সমাজপতিরাই। এখন ধরেন থিয়েটার কর্মী হিসেবে বা ধরেন একজন সমাজের লোক হিসেবে আমরা আসলে এই জায়গায় কী ভূমিকা রাখতে পারি, এই জায়গায়ও তো আমাদের একটা করণীয় আছে। এমন তো না যে রাষ্ট্র বলেছে না তুমি করতে পারবে না, না তো করেনি, বা ওই যে ধর্মের কথা যেটা বললেন, এটা ইউজ করে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আজকে কোনো গ্রামে আগে যে শীতকালে যে মেলা হতো এবং এখানে যে যাত্রা পালা হতো, এগুলো একদম নাই বললেই চলে, কিছুই হচ্ছে না। তো সেই জায়গায় তো আমাদের একটা দায়বদ্ধতা রয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা, যদিও এটা বিতর্কিত, ব্যাপারটা খুব বিতর্কিত। সেলিম আল দীন যখন এই যে গ্রাম থিয়েটার বলে যেই ব্যাপারটা যখন শুরু করে, তখন কিন্তু এই আলোচনাটাই, মানে সুমন যে আলোচনাটা এখন করছে, সেই আলোচনাটা থেকেই কিন্তু এটার মানে শুরু, যে আমাদের যে ট্র্যাডিশনাল যে মানে যেগুলো আছে, ফর্মসগুলো আছে, থিয়েটারটা আছে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যে গান, নাটক, অন্যান্য নৃত্য, পুতুল নাচ, সেটা আছে, ওইগুলোকে কী করে পুনর্জাগরিত করা যায়, ওই জায়গা থেকে কিন্তু এই গ্রাম থিয়েটার আন্দোলনটা শুরু। কিন্তু এটা ডিস্ট্রাক্ট হয়েছে নানাভাবে।